আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে ক্লাসটি তাহলে শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, সো ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমাদের ইনফেকশাস ডিজিজের আজকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাস, যে ক্লাসটি হচ্ছে ম্যালেরিয়ার উপরে। তো আসেন আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করি। তো প্রথমত আসলে ম্যালেরিয়া রোগটা বাংলাদেশে এত বেশি প্রিভেলেন্ট না। বাট সমস্যাটা হয়েছে কি, মানে বাংলাদেশকে একটা পর্যায়ে ভাবাই হয়েছে যে ম্যালেরিয়া থেকে একদম নাই ঘোষণা করে দেবে, ঠিক আছে, ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করে দেবে। তো এই জন্য বাংলাদেশের ধরেন কিছু জায়গাতে কিছু জায়গাকে রেড জোন, কিছু জায়গাকে হচ্ছে ইয়েলো জোন, গ্রিন জোন, এরকম কিছু জোনে ভাগ করা হয়েছে। যেমন ধরেন সিলেট, হ্যাঁ, সিলেটের যে রিজনটা, সিলেট মৌলভীবাজার, এই রিজন গুলাকে আমাদের ধরেন ইয়েলো জোনে ফেলে দেওয়া হয়েছিল, যে এটা মোটামুটি ভালোর দিকে চলে গেছে। এরপরে আহ, যে বছর বাংলাদেশকে ভাবলো যে একদম ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করবে, ওই বছর, এর আগের বছর কি হইলো যে একটা কেস পাওয়া গেল। তো এইটা হচ্ছে সমস্যার জায়গা। তো এখন এই জন্য ম্যালেরিয়াটা একটু মাথাচাড়া দিয়ে উঠেছে, তো সবাই একটু ম্যালেরিয়া নিয়ে কনসার্ন। তো আমরাও একটু এই জন্য ম্যালেরিয়া নিয়ে কনসার্ন থাকবো, ম্যালেরিয়ার টুকটাক জিনিসগুলো জানার চেষ্টা করব। যদিও পরীক্ষাতে আপনারা ম্যালেরিয়া কেস পাবেন না, স্টিল আমার মনে হয় যে ম্যালেরিয়া নিয়ে যদি একটু পড়াশোনা করে যেতে পারেন, এটা ইনশাল্লাহ ভালো রেজাল্ট নিয়ে আসবে। তো আজকে আমি আপনাদেরকে যে গাইডলাইনটা পড়াচ্ছি, গাইডলাইনটা হচ্ছে 2019 সালের রিপ্রিন্ট করা। সো 2019-এর পরে 2020-এ আরেকটা প্রিন্ট এসেছে। সো 2020-এ যে প্রিন্ট এসেছে এটা আমার কাছে বর্তমানে আছে, এই যে এখানে এটা। সো এটা নিয়ে পড়াচ্ছি, এটা পাশে আছে। এবং আমি দেখলাম যে 2020-এ যেই প্রিন্টটা আসলে এসেছে, ওইখানে তেমন খুব একটা আহামরি পরিবর্তন নাই, হ্যাঁ। তো জাস্ট একটা লার্নার গাইড হিসেবে এটা পেয়েছি, এখানে তেমন আহামরি পরিবর্তন নেই। তো আমার কাছে মনে হচ্ছে যে 2017-এর যে গাইডলাইন, রিভাইজ যে গাইডলাইন, এই গাইডলাইনটা অনুসারে আমরা ইনশাল্লাহ যদি ক্লাস করাই আপনাদের জন্য এনাফ হবে আর কি। সো আসেন আমরা একটু একটু করে পড়ার চেষ্টা করি। তাহলে শুরুতে মানে এই জিনিসগুলো যেহেতু বাংলাদেশের সাপেক্ষে ব্যাপারগুলো আলাদা, সো ওগুলাতে আমরা হয়তো বা ডেভিডসনে খুব একটা টিপে ঢুকবো না, বা ডেভিডসন থেকে আমার মনে হয় যে এই মুহূর্তে এত বেশি জানার দরকার নেই, আমরা আমাদের মতো করে জানার চেষ্টা করি। তো প্রথমে আসেন যে ম্যালেরিয়া কেস ডেফিনেশন। তাহলে ম্যালেরিয়া আপনি কাকে বলতেছেন, কোন পেশেন্টটাকে আপনি ম্যালেরিয়া বলবেন? তাহলে ম্যালেরিয়াকে তো আসলে আমরা কয়েক ভাবে ভাগ করতে পারি, তাই না? সো ম্যালেরিয়ার মধ্যে কয়েকটা প্রজাতি আছে আমরা জানি। প্লাজমোডিয়ামের বিভিন্ন প্রজাতি আমরা এইচএসসি তে পড়ে আসছি, কি কি? প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম, তাই না? সো এরকম প্লাজমোডিয়াম ভিভেক্স, প্লাজমোডিয়াম ওভালি, এরকম অনেক রকমের প্রজাতি আমরা পড়েছি। এর মধ্যে প্লাজমোডিয়ামের সবচেয়ে খারাপ কোনটা? সবচেয়ে খারাপ হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম। তাহলে প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম দেখেন আপনাকে এরকম কি ধরনের ম্যালেরিয়া করতে পারে, সেটা আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া করতে পারে, সিভিয়ার ম্যালেরিয়া করে ফেলতে পারে। তাহলে আমরা আসি যে প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম সম্পর্কে জানার চেষ্টা করি। তাহলে প্লাজমোডিয়াম ফেলসিপ্যারামের সমস্যাটা আসলে কখন হবে? যখন দেখতেছেন যে একটা মানুষ তার জ্বর আছে, অথবা গত 48 ঘন্টার মধ্যে তার জ্বর হয়েছে, হ্যাঁ, তার জ্বর এখন আছে, বা 48 ঘন্টার মধ্যে তার জ্বর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এক নম্বর হচ্ছে জ্বর। দুই নাম্বার হচ্ছে এখানে এই জ্বরের অন্য কোনো কারণ পাওয়া যায় নাই। তিন নাম্বার হচ্ছে কোনো সিভিয়ার ম্যালেরিয়ার ফিচার পাওয়া যায় নাই। চার নাম্বার হচ্ছে আপনি যে টাইম প্লেস পারসন, এই জিনিসটা আপনি দেখলেন যে তার সাপেক্ষে যাচ্ছে। ধরেন সে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে এসেছে, সো ওই যে হিল ট্রেক এরিয়া গুলাতে কিন্তু ম্যালেরিয়ার প্রকোপটা বেশি। তাহলে পার্বত্য চট্টগ্রাম এরিয়া থেকে যখন মানুষজন আসবে, তার যখন জ্বর থাকবে, তার যখন গায়ে কাঁপুনি দিয়ে উঠবে, আমরা ভাবতে পারি তার ম্যালেরিয়া হয়েছে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ কিছু কয়েক বছর আগে একজন ডাক্তার, সে হচ্ছে আপনার হানিমুন করতে গিয়েছিল এই যে পার্বত্য চট্টগ্রাম এলাকায়। সে আসলো বাংলাদেশে, আসার পর তার শরীর খারাপ, বাংলাদেশ বলতে ঢাকায় আসলো, তার শরীর খারাপ, তার জ্বর। সেটাকে পাত্তা দিল না। কিছুদিনের মধ্যে তার আনকনসিয়াসনেস ডেভেলপ করলো, তাকে হসপিটালাইজ করা হলো। হসপিটালাইজ করার পরে কেউ আসলে ওই ট্রাভেল হিস্ট্রিটা তো গুরুত্ব দিয়ে নেয় নাই। এবং ফলশ্রুতিতে যে জিনিসটা হলো, এই মানুষটা আপনার ম্যালেরিয়াতে মারা গেল, ফেলসিপারাম ম্যালেরিয়াতে মারা গেল। তো এটা হচ্ছে সমস্যা। যদি আপনি এই জিনিসটাকে ধরতে না পারেন, আপনি যদি ট্রিটমেন্ট না করতে পারেন, তাহলে রোগীর অবস্থা বেশি খারাপ হয়ে যাবে, হ্যাঁ, রোগী মারাও যেতে পারে। সেই জন্য ম্যালেরিয়ার ব্যাপারে সবসময় আমাদেরকে সচেতন থাকতে হবে, যেন পেশেন্টটা যেন মারা না যায়। সেই জন্য আমাকে কি করতে হবে, পেশেন্টটা কোথায় ঘুরতে গেল, পেশেন্টটা কার সাথে মিশেছে, কোন এরিয়াতে থাকে, এই হিস্ট্রিগুলো আমাদেরকে নিতে হবে, এই হিস্ট্রিগুলো আমাদেরকে নিতে হবে। আচ্ছা, তো নেওয়ার পরে যেমন এখানে লেখছে যে জুম জুম কাল্টিভেটর এরিয়া, তার মানে যেসব জায়গায় জুম চাষ হচ্ছে, যেসব জায়গায় ফরেস্ট আছে, হ্যাঁ, বা কোনো এন্ডেমিক এরিয়াতে সে গিয়েছে কিনা, হ্যাঁ, বা এরকম কোনো ট্রাভেলারের সাথে তার দেখা টাকা হয়েছে কিনা। আচ্ছা, এন্ড প্রেজেন্স অফ asexual ফর্ম অফ প্লাজমোডিয়াম ফেলসিপারাম ইন ব্লাড সাইট এক্সামিনেশন। সো ব্লাড স্লাইড এক্সামিনেশন যদি আপনি করেন, অথবা আরেকটা টেস্ট করা যায়, নাম হচ্ছে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। সো ব্লাড স্লাইড এক্সামিনেশন বা র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট আমরা যখন করি, সেইখানে যদি পজিটিভ রেজাল্ট পান, তাহলে আপনি
বলতে পারেন ম্যালেরিয়া। তাহলে ম্যালেরিয়া বলার জন্য দেখেন খুব একটা আহামরি কিছু দরকার লাগে না। আপনি ম্যালেরিয়া ডেফিনেশন করার জন্য একটা রোগীর জ্বর থাকলেই যথেষ্ট, অথবা 48 ঘন্টার মধ্যে জ্বরের হিস্ট্রি, এবং সাথে তার এন্ডেমিক জোনে যাওয়ার হিস্ট্রি, এবং তাকে আপনি ব্লাড সেলের এক্সামিনেশন বা আরডিটি করে পজিটিভ পেয়েছেন, তাতেই কিন্তু আপনি ম্যালেরিয়া বলে দিতে পারছেন। তাহলে আপনাকে কিন্তু আহামরি বড় কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকতে হচ্ছে না। হ্যাঁ, আপনি দেখলেন যে না ঠিক আছে, এই রোগের যে ম্যালেরিয়া, এই রোগের কোনো অ্যাবসেস না, এই রোগের কোনো ধরেন অন্য কোনো ফিভারের হিস্ট্রি নেই, জিনিসগুলো একটু আলাদা করতে হবে এটাই। আচ্ছা, এখন দেখেন বলা হচ্ছে যে সিভিয়ার ম্যালেরিয়া আপনি কখন বুঝবেন। তাহলে যদি দেখেন যে ঠিক আছে তার জ্বর আছে বা 48 ঘন্টার মধ্যে জ্বরের হিস্ট্রি আছে, এবং একটা মানে ক্লিনিক্যাল বা ল্যাব ফিচার আছে নিম্নোক্ত কিছু একটা, কিরকম, যেমন দেখেন ক্লিনিক্যাল ফিচার গুলো বললে বলা হচ্ছে, তাহলে এই জিনিসটা পরীক্ষাতে আপনাকে এইভাবে প্রশ্ন করবে, একটা সিভিয়ার ম্যালেরিয়ার ক্লিনিক্যাল ফিচার বলো। তাহলে পেশেন্টের ব্রেইন ইনভলভমেন্ট হয়ে গেছে, তার মানে কি হবে, তার ব্যবহার, তার বিহেভিয়ার, হ্যাঁ, তার ফ্রন্টাল লোবকে ধরে ফেলেছে, তার বিহেভিয়ার চেঞ্জ হবে, সে কনফিউশনে থাকবে, সে টাইম প্লেস পার্সন সম্পর্কে তার ওরিয়েন্টেশনটা থাকবে না, সে ড্রাউজি হয়ে যাবে। এরকম ক্লিনিক্যাল ফিচার পেতে পারেন। দেখতে পারেন পেশেন্টটা কোমাতে চলে গেছে, পেশেন্টটা শরীরে কনভালশন হয়ে গেছে। যদি কনভালশন হয় খুবই গুরুত্বপূর্ণ, তাহলে সেরেব্রামে ধরে ফেলেছে, তাই না, আমরা বলি সেরেব্রাল ম্যালেরিয়া। তাহলে সেরেব্রাল ম্যালেরিয়া মিন্স সেরেব্রামে এফেক্ট করে ফেলেছে। তাহলে আপনি পেশেন্টের কনভালশন পেতে পারেন। আপনি দেখলেন যে পেশেন্টের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কেন, তার পালমোনারি ইডেমা হয়ে গেছে, তার রেসপিরেটরি রেটটা 30-এর বেশি, এবং চেস্ট ইনরোয়িং ক্রেপিটেশন এরকম আপনি পেতে পারেন। ইভেন একিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে। একিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা কি, যে আমাদের লাংসের এলভিওলাসের মধ্যে ইনফ্লামেটরি ফ্লুইড জমে গেছে, লাংসের ওই যে এলভিওলাস দিয়ে এখন গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে না, তার মধ্যে একটা শ্বাসকষ্ট ফিলিং হচ্ছে, এবং শ্বাসকষ্ট ফিলিং হওয়ার জন্য সে কি করতেছে, বেশি বেশি একটা হাইপোক্সিক ড্রাইভের জন্য সে বেশি বেশি শ্বাস নিচ্ছে, সে ডিপ ব্রিদিং নিচ্ছে, বেশি বেশি শ্বাস নিচ্ছে, সো র্যাপিড ডিপ লেবার্ড ব্রিদিং সে নিচ্ছে, একিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এবং আমরা জানি যে এইখানে যেহেতু একটা ইনফ্লামেশন হচ্ছে সারা বডিতে, এই এই ইনফ্লামেশনের জন্য আপনার বডিতে শকের মতো ফিচার আপনি পাবেন। হ্যাঁ, কারণ ইনফ্লামেশনের জন্য শক কিভাবে পাচ্ছি, সো ইনফ্লামেশন থেকে আমরা জানি হচ্ছে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, সারা বডিতে প্রফাউন্ড ভেসো ডাইলেশন হচ্ছে, এই প্রফাউন্ড ভেসো ডাইলেশন হয়ে বিপি কমে গেছে। সো যখন আপনি দেখবেন যে এই মানুষটার ক্যাপিলারি রিফিলিং টাইম 3 সেকেন্ডের বেশি হয়ে গেছে, তার টেম্পারেচার গ্রেডিয়েন্ট বেশি আছে, হ্যাঁ, এবং হচ্ছে ডিকম্পেনসেটেড, তখন আপনি বলতেছেন যে পেশেন্ট শকে চলে গেছে। এবং ডিকম্পেনসেটেড শক কখন বলবেন, যখন দেখবেন যে অলরেডি তার বিপি নামা শুরু করছে, অলরেডি তার যখন বিপি নামা শুরু করেছে তখন আমরা বুঝবো যে ডিকম্পেনসেটেড শক। তাহলে শকের ব্যাপারটা হচ্ছে যে শক হইলেই যে সাথে সাথে বিপি কমবে এরকম না, বিপি নর্মাল থেকেও শক হতে পারে। একটা পেশেন্ট যখন শকে যাবে আপনি দেখবেন যে ক্যাপিলারি রিফিলিং টাইমটা দেরি হচ্ছে, পেশেন্টের শরীরটা ঠান্ডা হয়ে আসতেছে, পেশেন্টের র্যাপিড থ্রেডে পালস হচ্ছে, ইউরিন আউটপুট কমে যাচ্ছে, অনেকগুলো ফিচার কিন্তু আমরা দেখতে পারি। ঠিক আছে, সো আপনি যদি দেখেন যে বিপি কমে গেছে, তার মানে রোগীর অবস্থাও খারাপের দিকে চলে গেছে। ওকে, আচ্ছা, এরপরে রোগীর ক্লিনিক্যাল জন্ডিস পেতে পারেন। কেন, কারণ আমরা জানি যে যাদের ম্যালেরিয়া হয় তাদের আরবিসি ডিস্ট্রাকশন হয়, ম্যালেরিয়া জীবাণুগুলো আরবিসি কে পছন্দ করে, আরবিসি কে যখন ভেঙে দিবে তখন জন্ডিস পেতে পারেন। সিভিয়ার প্রোস্ট্রেশন, প্রোস্ট্রেশন মানে হচ্ছে এমন লেভেলের উইকনেস যে রোগী শোয়া থেকে উঠতে পারছে না, রোগী হাঁটতে পারছে না, রোগী রোগী মানে খাওয়া দাওয়া করতে পারছে না, এরকম প্রচন্ড রকম যদি এক্সট্রিম জেনারেলাইজড উইকনেস যদি হয়, এটাও ম্যালেরিয়ার একটা লক্ষণ। অনেক সময় ম্যালেরিয়ার ভূমি অনেক খুবই বমি হতে পারে, তাদের শরীরে ব্লিডিং টেন্ডেন্সি থাকতে পারে, এবং ব্লাড এই যে ভেঙে যাওয়ার কারণে হ্যাঁ এনিমিয়া হয়ে যেতে পারে, এবং শকের কারণে অলিগুরিয়া হয়ে যেতে পারে। তাহলে দেখেন এইরকম ফিচার গুলো যদি আপনি পান তাহলে আপনি বুঝবেন তার সিভিয়ার ম্যালেরিয়া। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এইভাবে, সিভিয়ার সিভিয়ার ম্যালেরিয়ার ফিচার বলেন। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে সিভিয়ার ম্যালেরিয়া আপনি কি করে ডায়াগনোসিস করবেন। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে ম্যালেরিয়াটা কখন সিভিয়ার পর্যায়ে চলে গেছে, কি করে বুঝবেন। তাহলে যদি এখানে ব্রেন ইনভলভমেন্টের ফিচার, তাহলে বিহেভিয়ারের পরিবর্তন, সে কনফিউজড হয়ে গেছে, ড্রাউজি হয়ে গেছে, কনসাসনেস নাই হয়ে গেছে, কমাতে চলে গেছে, ঠিক আছে, অথবা কনভালশন হচ্ছে, এক গেল। 2 নাম্বার হচ্ছে লাংসে কিছু ইনভলভমেন্ট, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চেস্ট ইনড্রয়িং হচ্ছে, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হচ্ছে, হাইপোক্সিয়া হচ্ছে, ল্যাবার্ড ব্রিদিং হচ্ছে, এটা গেল 2 নাম্বার কথা। 3 নাম্বার হচ্ছে সার্কুলেশনের উপরে কিছু দিয়ে গেল, সার্কুলেশনের মধ্যে ভেসোডাইলেশন হওয়ার কারণে পেশেন্টের শক হয়ে গেছে, বা ডিকম্পেনসেটেড শক হচ্ছে, ক্যাপিলারি রিফিলিং টাইম বেশি হচ্ছে, ঠিক আছে, অথবা সার্কুলেশনে থাকা ব্লাড ভেসেল মানে আরবিসি নষ্ট হয়ে যাচ্ছে, সো এনিমিয়া হচ্ছে, জন্ডিস হচ্ছে, অথবা আপনার থ্রম্বোসাইটোপেনিয়া বা ব্লিডিং টেন্ডেন্সি ডেভেলপ করছে। এছাড়া জিআই কিছু আপসেট, তার মানে জিআই আপসেটের মধ্যে আপনি কি পাচ্ছেন, জিআই আপসেটের মধ্যে ভমিটিং টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে। এছাড়া সারা শরীরে উইকনেস মানে
প্রোস্টেশন আমরা পাচ্ছি। তাহলে এইভাবে যখন আমরা একটু ভেঙে ভেঙে চিন্তা করবো, তার ব্রেইনে কিছু সমস্যা, তার লাংসে কিছু সমস্যা, তার ব্লাড ভেসেলে কিছু সমস্যা, এইরকম সমস্যাগুলো পাইলে আমি সিভিয়ার ম্যালেরিয়ার কথা চিন্তা করব, সিভিয়ার ম্যালেরিয়ার কথা চিন্তা করব। এছাড়া এইখানে পেশেন্টটার কি হতে পারে, এসিডোসিস, হ্যাঁ কিছুটা এসিডোসিস ডেভেলপ করতে পারে, ঠিক আছে ওকে। দেন হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ করতে পারে। সাধারণত ম্যালেরিয়ার চিকিৎসা যখন আমরা করি তখন হাইপোগ্লাইসিমিয়াটা হয় কুইনিন দিলে। কুইনিনের একটা খুব কমন সাইড এফেক্ট হচ্ছে কিন্তু হাইপোগ্লাইসিমিয়া, এটা কিন্তু পরীক্ষায় ধরে যে কোন অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ হাইপোগ্লাইসিমিয়া করে। সো কুইনিন হাইপোগ্লাইসিমিয়া করতে পারে, ঠিক আছে। এবং প্রচন্ড রকমের এনিমিয়া হয়ে যেতে পারে পেশেন্টের। যেমন দেখেন হিমোগ্লোবিন 5-এর নিচে চলে আসতে পারে, তাই না? সো এইরকম যদি হিমোগ্লোবিন 5-এর নিচে চলে আসে, এটা একটা সমস্যা। কিডনি, পেশেন্ট যেহেতু শকে আছে, কিডনি নষ্ট হয়ে যেতে পারে। কিডনি কেমনে নষ্ট হবে? যে পেশেন্টটা শকে থাকে সেই পেশেন্টের বিপি কমে গেল, বিপি কমে গেলে কিডনিতে ব্লাড সাপ্লাই গেল না, কিডনিতে ব্লাড সাপ্লাই না গেলে কিডনি ব্লাড ফিল্ট্রেশন করতে পারলো না, প্রি রেনাল একেআই হলো। একেআই হওয়া মানে পেশেন্টের ক্রিয়েটিনিন, ইউরিয়া বেড়ে যেতে পারে। সো এই কাহিনী ঘটবে। পেশেন্টের জন্ডিস আপনি পেতে পারেন, বিলিরুবিন লেভেল 3-এর বেশি হয়ে যাবে। পালমোনারি ইডেমার কথা তো বললামই। হাইপার প্যারাসাইটেমিয়া, তাহলে প্লাজমোডিয়াম ফেলসিপারামটা ব্লাডে চলে আসছে, সো হাইপার প্যারাসাইটেমিয়া পেতে পারেন। এবং প্রেজেন্স অফ এসেক্সুয়াল ফর্ম অফ প্লাজমোডিয়াম ফেলসিপারাম ইন ব্লাড স্লাইড এক্সামিনেশন অথবা আরডিটি, এগুলো আপনি পাবেন। তাহলে এই জিনিসগুলো যখন আপনি পাচ্ছেন, এই জিনিসগুলো যখন আপনি পাচ্ছেন, তখন আপনি কি বলছেন? তখন আপনি বলছেন যে এই রোগীটার প্লাজমোডিয়াম ফেলসিপারাম, সিভিয়ার ম্যালেরিয়া হয়েছে। তাহলে প্লাজমোডিয়াম ফেলসিপারাম দিয়ে নর্মাল ম্যালেরিয়া কখন, সিভিয়ার ম্যালেরিয়া কখন? তাহলে ক্লিনিক্যাল ফিচার গুলো নাই, নর্মাল ম্যালেরিয়া অনেক অনেক ফিচার আছে, তাহলে সিভিয়ার ম্যালেরিয়া। এখন আসেন আরো কিছু ম্যালেরিয়া আছে, যেমন ধরুন ভাইভেক্স ম্যালেরিয়া। এটা নিয়ে আমাদের তো প্যারার কিছু নাই। তো ভাইভেক্স ম্যালেরিয়াতে জ্বর থাকবে এবং আপনার কাছে মনে হবে যে ওই টাইম প্লেস পারসন ওই সব মানে হিস্ট্রি পাবেন, ওই জায়গায় গেছে এবং হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্সটা আপনি আরডিটি তে পজিটিভ পাবেন। তাহলে আপনি বুঝলেন অনেক সময় মানে মিক্সড পজিটিভও হতে পারে, ঠিক আছে। সো এখানে দেখেন বলা হয়েছে যে ইন বাংলাদেশ প্লাজমোডিয়াম ফেলসিপারাম এন্ড ভাইভেক্স আর কমন মিক্সড ম্যালেরিয়াল ইনফেকশন, ঠিক আছে। সো এই মিক্সড ইনফেকশনটা আপনি কিন্তু পিসিআর করে ভালো বুঝতে পারবেন, নয়তো এমনিতে ভালো বুঝতে পারবে না, ঠিক আছে। সো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বুঝলাম, এটা জানতে আমরা জানলাম। আচ্ছা, আর দুটো কথা গুরুত্বপূর্ণ দেখেন, আরডিটি মানে র্যাপিড ডায়াগনস্টিক টেস্টটা, এটা কিন্তু ফলস পজিটিভ হতে পারে যারা গত 1 মাসের মধ্যে অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ খেয়েছে। এবং আরডিটি তো হচ্ছে একটা অ্যান্টিজেনের উপর ভিত্তি করে অ্যান্টিজেনটাকে ডিটেক্ট করবে। তো যদি খুবই কম লেভেলের প্যারাসাইটেমিয়া থাকে, যেখানে অ্যান্টিজেনের লেভেলটা কম, এত এনাফ না ডায়াগনোসিস করার জন্য, তখন আপনি কি পেতে পারেন? আপনি এই লো প্যারাসাইট কাউন্টের কারণে এটা ফলস একটা নেগেটিভ রেজাল্ট চলে আসতে পারে। ওকে, সো মোটামুটি ম্যালেরিয়া কাকে বলে, ম্যালেরিয়া কিভাবে ডায়াগনোসিস করবে আমরা বুঝে গেছি। এবার আসেন হচ্ছে ম্যালেরিয়ার চিকিৎসা। হ্যাঁ, ম্যালেরিয়া চিকিৎসা বাংলাদেশের সব হাসপাতাল হয় না, এটা স্পেশালাইজড হাসপাতালগুলোতে হয়, কারণ ম্যালেরিয়ার ওষুধগুলোর দাম বেশি। বাট স্টিল আমাদের চিকিৎসা সম্পর্কে জানতে হবে। তাহলে প্রথমে আসেন ফেলসিপারাম ম্যালেরিয়া, আমরা যেটা আলোচনা করেছি শুরুতে। তাহলে ফেলসিপারাম ম্যালেরিয়ার মধ্যে আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া কি ছিল? জ্বর 48 ঘন্টা ধরে এন্ডেমিক এরিয়াতে ঘুরতে গেছে, আরডিটি টেস্টে পজিটিভ। সো ওই জিনিসগুলো যখন আপনি পেয়ে যাচ্ছেন, তখন আপনি বলেন যে আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া। আমি ম্যালেরিয়া রোগীকে কেন চিকিৎসা করতেছি? দুইটা কারণে, যেন তার প্রোগ্রেশন না হয়, এবং 2 নম্বর হচ্ছে তার যেন কিউর হয়। কিউর মানে কি? তার শরীর থেকে প্যারাসাইট যেন নাই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ফার্স্ট লাইন ট্রিটমেন্ট আমার কি? ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে আর্টিমিথার লুমিফেন্ট্রিন, মানে এসিটি, হ্যাঁ, আর্টিমিথার লুমিফেন্ট্রিন কম্বিনেশন, আর্টিমিথার লুমিফেন্ট্রিন কম্বিনেশন, এসিটি, ওকে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এখন আর্টিমিথাল লুমিফেন্ট্রিন কম্বিনেশন আপনি কিভাবে দিবেন? আপনাকে মনে রাখতে হবে এইটা আপনি মোটামুটি 3 দিনে দিয়ে শেষ করবেন। কয় দিনে দিয়ে শেষ করবেন? 3 দিনে, ডে 1, ডে 2, ডে 3। কিভাবে মনে রাখতে পারি? খুবই মনে রাখা সহজ। মনে করেন আজকে সকাল 8টার সময় সে ওষুধ খাইলো, হ্যাঁ, তাহলে ধরুন সকালবেলা ওষুধ খেলে, সকালবেলা ওষুধ খাওয়ার পরে এরপর ওষুধটা রাতের বেলা খাবে, তার মানে হচ্ছে কত ঘন্টা গ্যাপ দিবে? 8 ঘন্টা গ্যাপ দিবে। কারণ ধরুন সকাল 8টার সময় ওষুধ খেলে বিকাল 4টা, সকাল 8টা না ধরলাম, সকাল 10টা খেলে রাতের দিকে বা সন্ধ্যার দিকে খাইলো। তো প্রথম ডোজের মধ্যে 8 ঘন্টা গ্যাপ, প্রথম 0 আওয়ার এই মুহূর্তে খাইলাম, এরপর 8 ঘন্টা গ্যাপে আমি খাইলাম। খাওয়ার পরে এরপর ওষুধটা কবে খাবো? এরপর ওষুধটা হচ্ছে যে প্রথমটা যে সময় শুরু করেছি, পরেরটা সেই সময় শুরু করতে হবে। তাহলে 0 ঘন্টা 8 ঘন্টা, এরপর হবে 24 ঘন্টা, ঠিক আছে, 24 ঘন্টা, এবং 24 ঘন্টা পরে 12 ঘন্টা পর পড়ছে, 24 ঘন্টা, 36 ঘন্টা, 38 ঘন্টা, 7 ঘন্টা। তাহলে 0, 8, প্রথমটা খাইলো, এরপরটা 8 ঘন্টা পরে খাইলো, এরপরটা এজ ইউজুয়াল হিসাব 24, 36, 48, 60। হ্যাঁ, এইভাবে কয়টা ডোজ খাচ্ছে? 6টা, 6টা ডোজ সে ফিল আপ করছে, কমপ্লিট করছে। সো এই 6টা ডোজ আমরা কমপ্লিট করলাম। এই 6টা ডোজে কে কয়টা করে ওষুধ খাবে এগুলা ওজন অনুসারে ভাগ হবে। যেমন ধরেন আর্টিমিথাল লুমিফেন্ট্রিন, যার ওজন 35 কেজির বেশি, সে 4টা ট্যাবলেট খেয়ে ফেলবে, ঠিক আছে। বাকিদের 5 থেকে 15 বছরের বাচ্চা একটা করে ট্যাবলেট খাবে, এগুলো আমাদের নাম মনে রাখলেও হবে, ঠিক আছে। সো আর্টিমিথাল লুমিফেন্ট্রিনে আর্টিমিথাল থাকে 20, লুমিফেন্ট্রিন থাকে হচ্ছে 120। সো যখনই আপনি ডায়াগনোসিস করে ফেলছেন, তখনই আপনি কি করলেন? রোগীকে
ওষুধ শুরু করে দিলেন। মোট কয়টা ডোজ খাইলো? 6টা ডোজ খাওয়া হলো, ঠিক আছে। সো যাদের ওজন বেশি তারা ধরেন 4টা ট্যাবলেট একসাথে এরকম করে খেয়ে ফেলবে। ওকে, সো এইখানে আমরা মোটামুটি বুঝলাম। এখন এখানে একটা জিনিস লিখছে যে এই যে লুমিফেন্ট্রিন যেটা, এটা হচ্ছে আপনি যদি ফ্যাট, ওই সময় যদি ফ্যাট খান, কো অ্যাডমিনিস্ট্রেশন অফ ফ্যাট, তো আপনি যখন ফ্যাট জাতীয় খাবার খাবেন তখন কিন্তু এই লুমিফেন্ট্রিনের অ্যাবজর্পশনটা ভালো হবে। সো এইটা একটু রুগীকে আমরা একটু বলে দিব। তাহলে যদি ফ্যাটে অ্যাবজর্পশন ভালো হয়, আমরা যা খাওয়া দাওয়া করি এর মধ্যে ফ্যাট আছে না, তাহলে রুগীকে কি বলবো? এই এসিটি, এই কম্বিনেশন থেরাপিটা রুগীকে খাওয়ার আগে খাবে নাকি খাওয়ার পরে খাবে? তাহলে রুগী খাওয়ার পরে খাবে, এবং রুগীকে আমরা বলতে পারি যে সে খাওয়ার পরে খাবে অথবা দুধ খাওয়ার পরে খাবে, ঠিক আছে। তাহলে এটা কি করবে? অ্যাবজর্পশনটা বাড়িয়ে দিবে, অ্যাবজর্পশনটা বাড়িয়ে দিবে। আচ্ছা, এখন আমি ধরলাম কোনো কারণে একটা পেশেন্টে আমরা আর্টিমিথার লুমিফেন্ট্রিন দিতে পারছি না। তাহলে আর্টিমিথার লুমিফেন্ট্রিন যদি দিতে না পারি, তাহলে আপনার কাছে আরো কিছু অপশন আছে, যেমন আর্টিসোনেট, অ্যামোডিকুইনেট, হ্যাঁ, এরপর ধরেন আর্টিসোনেট, অ্যামিডিকুইনেট, এগুলো দিলে সমস্যা হচ্ছে, এখানে আবার নিউট্রোপিনিয়া হতে পারে। এই কারণে এটা আসলে পেশেন্টকে আমরা তো বেশি দেই না, হ্যাঁ, বা এটা আসলে অনেক অনেক সমস্যা আছে, হ্যাপাটোটক্সিসিটি আছে, হ্যাঁ, হ্যাপাটোটক্সিসিটি আছে, এই কারণে এগুলা এত বেশি ইয়ে না। জাস্ট নামটা মনে রাখতে পারেন, আর্টিসোনেট আর হচ্ছে অ্যামোডিয়া কুইনিন, হ্যাঁ, আর্টিসোনেট অ্যামোডিয়া কুইনিন, এরপর আছে হচ্ছে আর্টিসোনেট মেফ্লোকুইন। তাহলে যখন আপনি যখন আর্টিসোনেটের সাথে কুইনিন, কুইন না লিখে যখন লিখবেন যে অ্যামোডিয়া কুইন, তখন কিন্তু স্যার বুঝবে যে এই ছেলেটা গাইডলাইন পড়েছে, তার গাইডলাইন সম্পর্কে নলেজ আছে, তাই না? তো এইরকম স্পেসিফিক কথাগুলো লিখতে হবে যাতে স্যাররা বুঝতে পারে। এরপর আমরা কি দিতে পারি? আর্টিসেন্টের সাথে মেফ্লোকুইন দিতে পারি, হ্যাঁ, আর্টিসেন্টের সাথে মেফ্লোকুইন দিতে পারি। তো মেফ্লোকুইনের সমস্যা হচ্ছে, দেখেন মেফ্লোকুইন নৌশিয়া, ভমিটিং, হ্যাঁ, ডিজিনেস, ডিসফোরিয়া, এই জিনিসগুলোকে বাড়িয়ে দিতে পারে। তো এটা একটু আসলে এত বেশি ওয়েল টলারেটেড না। এরপর আমরা দিতে পারি ডাইহাইড্রো ডাইহাইড্রো আর্টিমিসিনিন আর হচ্ছে পিপেরাকুইন, ডাইহাইড্রো আর্টিমিসিনিন এবং হচ্ছে পিপেরাকুইন। ওকে, সো এই হচ্ছে কথা। আর আমার আদার অল্টারনেটিভের মধ্যে যে কুইনিন 7 দিন, টেট্রাসাইক্লিন 7 দিন, কুইনিন 7 দিন, ডক্সিসাইক্লিন 7 দিন, কুইনিন 7 দিন, ক্লিন্ডামাইসিন 7 দিন, এইভাবে দেওয়া যেতে পারে। কুইনিন দিলে হাইপোগ্লাইসেমিয়া হয় বেশি। তাহলে আমরা কয়েকটা শিখলাম। কুইনিনের সাথে টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, ক্লিন্ডামাইসিন, টেট্রাসাইক্লিন, টিডিসি, টিডিসি, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, ক্লিন্ডামাইসিন। এছাড়া কি শিখলাম? ডাইহাইড্রো আর্টিমিসিনের সাথে পিপেরাকুইন। এবার আমরা কি শিখলাম? আর্টিসোনেটের সাথে মেফ্লোকুইন। এরপর আমরা কি শিখলাম? আর্টিসোনেটের সাথে অ্যামোডিয়া কুইন, ঠিক আছে। তো এই ওষুধগুলো চাইলে কিন্তু আমরা দিতে পারি, ঠিক আছে। ওকে, সো এইখানে এইগুলার কোনোটা ডোজ আপনার মুখস্থ করতে হবে না, ঠিক আছে। কোনোটা ডোজ আমরা মুখস্থ করতে হবে না। সো এই হচ্ছে ব্যাপার। এবং এখানে একটা কথা লেখা আছে, দেখেন, ইফ এ পেশেন্ট হ্যাড রিসিভড আর্টিমিথা লুমিফেন্ট্রিন এন্ড আফটার কমপ্লিশন অফ দ্য কোর্স স্টিল হ্যাভ আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া, তাকে আমরা কুইনিনের সাথে, এই যে শেষের যে কয়েকটা কথা বললাম, কুইনিন, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন অথবা ক্লিন্ডামাইসিন, এইটা আমরা দিতে পারি, ঠিক আছে, এইটা আমরা দিতে পারি। অথবা কোনো পেশেন্টকে কুইনিন দিয়ে, এটা কুইনিনের সাথে টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, ক্লিন্ডামাইসিন দিলাম, কাজ হলো না, তখন আমরা তাকে আর্টিসোনেট থেরাপি দিতে পারি। ওকে, তো এই কয়েকটা কথা আমরা শিখলাম। এখন আসেন যে এটার সাথে আরেকটা কথা মুখস্থ করতে হবে, রিডিউসিং দ্য ট্রান্সমিসিবিলিটি অফ প্লাজমোডিয়াম ফেলসিপারাম ইনফেকশন। তাহলে আপনি কি করবেন? এই যে প্লাজমোডিয়াম ফেলসিপারাম ইনফেকশনটা যেন ট্রান্সমিট না হয়, এই জন্য আমরা পেশেন্টকে আরেকটা ড্রাগ দেবো। সেই ড্রাগটা কি? সেই ড্রাগটা হচ্ছে প্রিমাকুইন, 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 ঠিক আছে। তো প্রিমাকুইনটা আমরা কি দিব? প্রিমাকুইনটা দেখেন আমরা দিব হচ্ছে 0.25 মিলিগ্রাম পার কেজি ডোজে, সিঙ্গেল ডোজ দিব অন ফার্স্ট ডে অফ আর্টিসোনেট কম্বিনেশন থেরাপি, আর্টিসোনেট আর্টিমিথার কম্বিনেশন থেরাপির প্রথম দিনে আমরা দিতে পারি, ঠিক আছে, প্রথম দিনে আমরা দিব, ঠিক আছে। অথবা যে ট্রিটমেন্ট আপনি দেন না কেন, এটা কুইনিন বেস দেন বা আর্টিসোনেট বেস দেন, সমস্যা নাই, প্রথম দিন জাস্ট সিঙ্গেল ডোজ আপনি দিবেন, আর কিন্তু দেওয়া লাগবে না। তাহলে এটা কাকে কাকে দেওয়া যাবে না? যদি সে প্রেগনেন্ট থাকে, যদি একদম ছোট বাচ্চা হয়, এবং যদি ল্যাকটেটিং মা হয়, তাহলে মা এবং বাচ্চাদের আমরা দিব না, মা এবং বাচ্চাদের আমরা দিব না। এই কয়েকটা কথা মনে রাখলাম। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম আর্টিসোনেট কম্বিনেশন থেরাপি দিব, আমরা অপোজিট কিছু থেরাপির নাম জানলাম, এবং আমরা জানলাম যে এই পেশেন্টটাকে কি করবো না, আমরা প্রিমাকুইন দিব, সিঙ্গেল ডোজ দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, এখন আসেন যে আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া, যদি স্পেশাল এজ গ্রুপ, মানে স্পেশাল রিস্ক গ্রুপে আমরা কি কি করবো, এগুলো আমাদের দরকার নাই, আমরা এগুলো ভুলে যাই। আমরা চলে আসি সিভিয়ার ম্যালেরিয়াতে। আমাদের পরীক্ষার জন্য যা যা লাগবে আমরা শুধু তাই করবো। সিভিয়ার ম্যালেরিয়া কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি, সুতরাং এইখানে আমাদেরকে খুব ভালো করে বুঝে শুনে চিকিৎসা দিতে হবে। তো আমরা সিভিয়ার ম্যালেরিয়া কেন ইয়ে করতে চাই, ট্রিটমেন্ট করতে চাই, যেন পেশেন্ট না মারা যায়, হ্যাঁ, সো টু প্রিভেন্ট দ্য ডেথ। তো ডেথ কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে স্পেসিফিক অ্যান্টি ম্যালেরিয়াল ট্রিটমেন্ট ফর সিভিয়ার ম্যালেরিয়া। তাহলে এইখানেও আমরা সে আগের বস ড্রাগ এখানে আমরা ওরালি না দিয়ে আইভি তে দিচ্ছি। সো আইভি আর্টিসোনেট হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস। আর্টিসোনেটের বন্ধুর নাম কি? আর্টিমিথার। সো আমি মনে রাখতাম আর্টিমিথারে এম আছে, এই কারণে আর্টিমিথারটা আমরা কি করি? আইএম দিই। আর্টিমিথারটা আমরা কি করি? আইএম দিই। সো আইভি আর্টিসোনেট দিতে না পারলে
আইএম আর্টিমিথার দিবেন। আইভি আর্টিসোনেট দিতে না পারলে আইএম আর্টিমিথার দিবেন, ঠিক আছে। এরপর আমরা 3 নম্বর অপশন হিসেবে কি পড়েছিলাম, কুইনিন বেস থেরাপি। তাহলে যদি এই দুইটার কোনোটাই যদি আপনি না দিতে পারেন, তাহলে আপনি আইভি কুইনিন ড্রিপে চালাই দিতে পারেন অথবা আইএম কুইনিন ড্রিপে চালাই দিতে পারেন, ঠিক আছে। ওকে। এবং প্যারেন্টারাল আর্টিমিথার এইখানে একটা ডোজটা মনে রাখতে হবে, কারণ এই ডোজিং গুলো গুরুত্বপূর্ণ। আমি লাল কালি দিয়ে এই কারণে দেখাচ্ছি। সো আইভি আরটি সুনেট আসলে আমরা কিভাবে দিব, 2.4 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, ঠিক আছে। তাহলে 2.4 মিলিগ্রাম পার কেজি মনে করেন, তাহলে যদি হয় 60 কেজি, তাহলে 60 দোকানে 120, 424, মানে নিয়ারলি 16 মিলিগ্রামের মতো কিন্তু আপনাকে তাকে দিতে হবে। কখন দিবেন, সকালে, মানে 0 আওয়ার, 12 আওয়ার, 24 আওয়ার, ঠিক আছে। সো প্রথমে আপনি প্রথম 24 ঘন্টার মধ্যে আপনি 3টে ডোজ দিয়ে দিলেন, তাহলে শূন্যতে 12 ঘন্টা পরে, 24 ঘন্টা পরে এটা দিলেন। দেন 24 আওয়ারলি আনটিল দ্য পেশেন্ট ক্যান টলারেট ওরাল মেডিকেশন বাট নট মোর দেন 5 days, at least 3 doses or up to 24 hour treatment with IV artesunate should be used। তাহলে প্রত্যেকটা কথা বুঝতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে, রোগীকে আমি আইভিতে দিব 0, 12, 24, এরপরে 24 ঘন্টা পর পর দিতে থাকবো এবং আমার প্ল্যানটা হচ্ছে যেন আইভি দিতে দিতে যদি রোগী এখন একটু বেটার হয়, সে যদি খাওয়া দাওয়া করতে পারে, ওরালি নিতে পারে, তাহলে আমি ওরালিতে সুইচ করবো। যদি ওরালি সুইচ না করতে পারি, আমাকে খেয়াল রাখতে হবে আমি যেন 5টার বেশি ডোজ না দেই এবং 3টার কম ডোজ যেন না দিই, ঠিক আছে। ওকে। আচ্ছা, তো এরপরে আর এখানে তেমন কিছু দরকার নেই। এবং আইভিআরটি মিথার দিলে, আইভিআরটি মিথার দিলে একটু ডোজটা বাড়াই দিবেন, যে 3.6 মিলিগ্রাম ইনিশিয়ালি দিবেন, এরপর ডোজটা কমাই দিবেন। হ্যাঁ, তাহলে প্রথমে 3.2 দিচ্ছেন, এরপর ডোজটা অর্ধেক করে দিচ্ছেন, 1.6 মিলিগ্রাম পার কেজি। এবং পেশেন্ট ওরাল মেডিকেশন টলারেট করতে পারলে তো ওরাল দিচ্ছেন, তবে 5 দিনের বেশি আমরা দিব না, ঠিক আছে। এরপর আমরা কুইনিনের ক্ষেত্রে মনে রাখবো যে 20 মিলিগ্রাম পার কেজি, এবং সেটা স্ট্যাট হচ্ছে 20 মিলিগ্রাম, পরবর্তীতে কমায় আমরা কি করব, 10 মিলিগ্রাম পার কেজি করে দিয়ে আসবো হচ্ছে 8 ঘন্টায়, ঠিক আছে, 8 ঘন্টায়। এই তো, এই কয়েকটা কথা মনে রাখলে আমাদের হইলো। আর এখানে কিছু না। দেন আসুন হচ্ছে ফলো আন ট্রিটমেন্ট, ফুল ডোজ। আচ্ছা, পরে যখন পেশেন্ট যখন ফলো আপে চলে যাবে, তখন তো তাকে মোটামুটি ওই যে 3 দিনের যে খাবারটা ছিল, 24টা যে ট্যাবলেট, হ্যাঁ, তো 6টা ডোজ যেটা ছিল, 6টা ডোজ ডেফিনেটলি আমাকে কমপ্লিট করে দিতে দিতে হবে। আচ্ছা, এখন আসুন প্রি রেফারাল ট্রিটমেন্ট। এখন ধরেন আপনি এমন একটা অবস্থা আছেন, আপনি উপজেলায় কাজ করতেছেন, রুগীটাকে আপনি কোনো কিছু ম্যানেজ করতে পারবেন না, হ্যাঁ, বা আপনি ধরেন অন্য কোনো জায়গা থেকে রেফার করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে যে কাজটা, যে দেখেন, এই সকল পেশেন্টের জন্য হসপিটালাইজেশন ইজ এ মাস্ট। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাইকে হসপিটালাইজেশন করতে হবে। রুগীটাকে যখন আমি রেফার করবো, তখন আমি কি করব, তখন বলা হচ্ছে আর্টিসনের সাপোজিটরি শুড বি ইউজড ইন অল পেশেন্টস আন্ডার 6 years of age ডিউরিং রেফারেল টু হসপিটাল। তাহলে তার তার ওজন যত তত তত মিলিগ্রাম, তার ওজন যত তার সাথে একটা শূন্য যোগ করে তত মিলিগ্রাম, মানে ধরুন 10 কেজি বাচ্চাকে 100 মিলিগ্রামের আর্টিসনের সাপোজিটরি দিয়ে দিতে হবে, মানে যত ডোজের আপনি কাছাকাছি পান। এর সমস্যা হচ্ছে কি, যে আসলে উপজেলা পর্যায়ে বা অন্যান্য জেলা পর্যায়ে আপনি আর্টিসনেট পাবেন না, কারণ যেহেতু এটা একটু বাংলাদেশে লেস কমন হয়ে গেছে রোগটা। সো আসলে এটাকে, মানে এই পেশেন্ট গুলাকে খুঁজে পাওয়া আপনার জন্য টাফ আর কি। যাই হোক, তারপর যতটুকু পারেন দিবেন আর কি। তো আমরা যে কথাটা বলছিলাম, আর্টিসনেট থেরাপি আমরা দিচ্ছি, আমরা পেশেন্টের ওজন যত তার সাথে 10 দিয়ে গুণ করে ওইটা আমরা কি দিয়ে দিচ্ছি, সাপোজিটরি দিয়ে দিচ্ছি। আর যদি রোগীটা বড় মানুষ হয়, তাহলে কি করতে হবে, তাহলে আমাদেরকে ওই যে লোডিং ডোজ যেটা ছিল, সেই লোডিং ডোজটা কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে। তাহলে 6 বছরের উপরে হলে আইএমআরটি সোনেট বা আইএমআরটি মিথার বা আইএম কুইনিন আমরা দিয়ে দিব। এবং ডোজ অফ কুইনিন কত, যে 20, মানে এক কথায় হচ্ছে 20টা আপনি 2টা থাইতে দিয়ে দিচ্ছেন, মানে লোডিং ডোজটা দিয়ে তাকে আপনি রেফার করতেছেন। তাহলে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সিভিয়ার ম্যালেরিয়ার চিকিৎসা, সিভিয়ার ম্যালেরিয়ার যাবতীয় ব্যাপার স্যাপারগুলো শিখে গেলাম। এখন আসেন ভাইভ্যাক্স ম্যালেরিয়া। সো ভাইভ্যাক্স ম্যালেরিয়া কি, ভাইভ্যাক্স ম্যালেরিয়ার ক্ষেত্রে তো জ্বরের হিস্ট্রি থাকবে এবং হচ্ছে আরডিটি বা ব্লাড সেল এক্সামিনেশন পজিটিভ। সো ভাইভ্যাক্স ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখেন আমাদের সহজ, আমরা এখানে দেখেন ক্লোরোকুইন 3 দিন দিব, প্রিমাকুইন 14 দিন দিব। আগেও কিন্তু আর্টিসোনেট কম্বিনেশন যে থেরাপিটা ছিল, ওইটাও কিন্তু 3 দিন দিয়েছিলাম, তাই না? 3 দিনে 6টা ডোজ দিচ্ছে। এখানেও ক্লোরোকুইন আপনি দিবেন 3 দিন, প্রিমাকুইন দিবেন 14 দিন। আগের বার প্রিমাকুইন আমরা দিচ্ছি হচ্ছে কয়দিন, 1 দিন। তাহলে এখানে আমরা প্রিমাকুইন দিচ্ছি 14 দিন, ক্লোরোকুইন কয়দিন দিচ্ছি, 3 দিন। তাহলে ক্লোরোকুইন 3 দিন, প্রিমাকুইন 14 দিন, ক্লোরোকুইন 3 দিন, প্রিমাকুইন 14 দিন। ডোজ শিডিউলে যদি আপনি আসেন, সো ক্লোরোকুইন প্রথম দিনে 10, দ্বিতীয় দিনে 10, তৃতীয় দিনে 5। সো 10 মিলিগ্রাম পার কেজি, 10 মিলিগ্রাম পার কেজি। তাহলে ধরেন 50 কেজি মানুষ হলে 500 মিলিগ্রাম হয়, হ্যাঁ, 40 কেজি মানুষ হলে 400 মিলিগ্রাম হয়। সো এইভাবে আমরা কি করবো, পেশেন্টটাকে, এখানে বলছে যে বয়স্ক মানুষের জন্য নিয়ারলি 4টা ট্যাবলেটের মতো লাগবে, ঠিক আছে। তাহলে এটাকে আপনি বলতে পারেন 442, অথবা আপনি বলতে পারেন 10 মিলিগ্রাম পার কেজি, 10 মিলিগ্রাম পার কেজি, 5 মিলিগ্রাম পার কেজি। আপনাকে আপনার যেভাবে মনে রাখা সহজ, ঠিক আছে। তো বড়দের ক্ষেত্রে মানে এটাই মানুষের আমরা প্রেসক্রাইব করে বেশি আর কি, 442। হ্যাঁ, তাহলে সে প্রথম দিন 4টা ট্যাবলেট, দ্বিতীয় দিন 4টা ট্যাবলেট, তৃতীয় দিন
2টা ট্যাবলেট খাবে ক্লোরোকুইন। আর প্রিমাকুইন কি করবে, প্রথম দিন থেকেই সেটা খাবে, এবং এইখানে ডোজটা আগের মতোই 0.25 মিলিগ্রাম/কেজি, কিন্তু এখানে দিতে হবে 14 দিন। কয়দিন দিতে হবে? 14 দিন। আচ্ছা, তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যখন আমরা প্রিমাকুইন দিই, প্রিমাকুইনের একটা সমস্যা হচ্ছে প্রিমাকুইনের একটা এনজাইমকে, প্রিমাকুইন আমাদের আরবিসির মধ্যে অক্সিডেটিভ স্ট্রেসকে জাগিয়ে তুলতে পারে। এই অক্সিডেটিভ স্ট্রেসকে প্রিভেন্ট করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা এনজাইম দিয়ে দিয়েছে, নাম হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস। হ্যাঁ, তো এর কাজ হচ্ছে, এই জিনিসটা হচ্ছে এনএডিপিএইচ প্রোডাকশন করে, এবং এই এনএডিপিএইচটা হচ্ছে আপনার যে অক্সিডেটিভ যে মলিকুল গুলো আছে তার সাথে বাইন্ড করে এগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। এখন আপনি কাউকে প্রিমাকুইন দিলেন, বাট তার আসলে এই গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেসটা নাই, তাহলে তার কি অক্সিডেটিভ স্ট্রেসটা কমবে? কমবে না, তা বরং তার অক্সিডেটিভ স্ট্রেসটা বাড়বে। তো যদি অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে, আপনার আরবিসি গুলো টপাস টপাস করে ভেঙে যাবে, সো আপনার কি হবে? এনিমিয়া, জন্ডিস, ইউরিকালারেশন অফ দ্য ইউরিন, ভমিটিং, হিমোগ্লোবিন ইউরিয়া, এইরকম ঘটনা হবে। সো এরকম ঘটনা হইলে আমরা প্রিমাকুইন বন্ধ করে দিব, পেশেন্টকে হাসপাতালে ভর্তি করে ব্লাড ট্রান্সফিউশন দিয়ে দিব। আচ্ছা, এখন আসেন, আপনি বললেন যে ভাইয়া যদি মিক্সড ইনফেকশন হয় তাহলে কি করবো? তাহলে মিক্সড ইনফেকশন হইলে আমরা এই যে ম্যালেরিয়ার জন্য খারাপটা যেটা, মানে আর্টিসোনেট কম্বিনেশন থেরাপি 3 দিন দিব। আর এখানে প্রিমাকোইন আমরা কি করছিলাম, বেশি দিন দিয়েছিলাম না, তাহলে প্রিমাকোইনটা আমরা কি করব? 14 দিন দিয়ে দিব। প্রিমাকোইনটা আমরা কয়দিন দিব? 14 দিন দিয়ে দিব। ওকে। ম্যালেরিয়ান প্রেগনেন্ট উইমেন এখানে তেমন ঘুরে ফিরে কিছু নাই। সো আসলে এখানে আপনি দেখেন নন প্রেগনেন্ট উইমেনের মতো আর্টিসোনেট দিতে পারবেন। সিভিয়ার ম্যালেরিয়াতে দেখেন আইভি আর্টিসোনেটটাই এখানে প্রেফার করতেছে। ঠিক আছে। সো আইএমআরটি মেথডও দেওয়া যেতে পারে। সো দেখেন আপনি মোটামুটি সবই কিন্তু এই যে কুইনেরও কিন্তু দিতে পারতেছেন, সমস্যা নাই। এবং ক্লোরোকুইনও কিন্তু আপনার প্রেগনেন্সিতে সেফ। ঠিক আছে। তবে প্রেগনেন্সিতে খালি একটা কথা মনে রাখবেন, প্রিফার প্রেগনেন্সি প্রিফার প্রিমাকুইন, প্রিফার প্রেগনেন্সি প্রিফার প্রিমাকুইন। সো প্রিমাকুইন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন এনি ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি এন্ড ল্যাকটেশন আপ টু 6 মান্থস। সো আপনি কি করবেন, আপনি হচ্ছে পোস্টপার্টাম পিরিয়ডে তাকে 6 মাসের পরে তখন আপনি তাকে প্রিমাকুইন খাওয়াবেন। তাহলে প্রিমাকুইন প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড। ঠিক আছে। বাকি সব ওষুধ আগের মতো চলবে। এরপর আপনাকে বলতে পারে যে আচ্ছা ধরেন আপনি এখন যাবেন, যে আজকে বন্ধুরা মিলে প্ল্যান করছেন সাজেক যাবেন। তো সাজেক যাইতে হলে আপনি কি করবেন? হ্যাঁ, আপনি কি পদ্ধতি অবলম্বন করে যাবেন সাজেক যাওয়ার ক্ষেত্রে? তো আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, সো এই যে স্পেশাল বা রিস্ক গ্রুপের লোকজন বা চাইল্ড, হ্যাঁ, বা প্রেগনেন্ট, তো তারা যখন এইরকম জায়গায় যাবে, সো আমাদের ক্ষেত্রে রিকমেন্ডেশনটা হচ্ছে যে তারা ডেফিনেটলি প্রিভেন্টিভ কিছু মেজার নেবে, মশারি টশারি টাঙায় ঘুমাবে। হ্যাঁ, তো অল ফেব্রাইল এপিসোডস আপ টু 4 উইকস ফলোইং ভিজিট, মানে সে ওইখানে ঘুরে আসার পরে 1 মাস পর্যন্ত যখনই তার জ্বর হবে ডেফিনেটলি সে ম্যালেরিয়ার জন্য চেক আপ করবে। ঠিক আছে। এবং দরকার হলে তাকে আর্টিসোনেট কম্বিনেশন থেরাপিতে আমরা চালাই দিব। ঠিক আছে। এবং মেফ্লোকুইন, দেখেন মেফ্লোকুইন 250 মিলিগ্রাম, এটা উইকলি করে খাবে, শুড বি স্টার্টেড 2 উইকস বিফোর এন্ড 4 উইকস আফটার ভিজিট। সো সে ঘুরতে যাওয়ার 2 সপ্তাহ আগে থেকে মেফ্লোকুইন খাওয়া শুরু করবে উইকলি। 2 সপ্তাহ 2টা খাবে, আসার পরে 4 সপ্তাহে আরো 4টা খাবে। ওকে। সো এই কয়েকটা কথা আমরা মনে রাখবো, আর কিছু লাগবে না। মেফ্লোকুইনের কথা মনে রাখলে হইলো। এইখানে ইমপ্লিমেন্টেশন দেখেন, এখানে বলছে ইউজ অফ আরডিটি ফর, দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যে ম্যালেরিয়া রোগীদের আপনি খুবই ইজিলি কিন্তু আরডিটি করে ডায়াগনোসিস করে ফেলতে পারতেন। সো আরডিটি শুড বি মেথড অফ চয়েস ফর প্যারাসাইটোলজিক্যাল ডায়াগনোসিস এট দ্য কমিউনিটি লেভেল। তাহলে যখন আপনার কোনো কিছু করার নাই, আপনার অনেক আইসিটি ফর ম্যালেরিয়া, কালাজ্বর, এগুলো অনেক টাকা পয়সার ব্যাপার, কি করতে যাচ্ছেন, আপনি খুব ইজি একটা টেস্ট দেন, আরডিটি দেন, আরডিটি দিয়ে কিন্তু আপনি সব কাজ করে ফেলতে পারেন। ঠিক আছে। তো দেখেন ম্যালেরিয়া ডায়াগনোসিস এন্ড ম্যানেজমেন্ট একটা চার্ট দিয়েছে যে একটা রোগীর জ্বর আছে, তার সাসপিশন হচ্ছে আমাদের ম্যালেরিয়া, সে এন্ডেমিক এরিয়াতে গেছে, আপনি ব্লাড স্লাইড এক্সামিনেশন করলেন, ব্লাড স্লাইড এক্সামিনেশন করে যদি দেখেন ফালসিপিয়ামের জন্য পজিটিভ, তাহলে আপনি দেখেন যে সিভিয়ারিটি কোনো ফিচার আছে কিনা, ওই যে ব্রেইন, লাংস, ব্লাড, যদি ফিচার থাকে তাহলে কি, তাহলে আপনি সিভিয়ার ম্যালেরিয়ার মতো পেশেন্টকে ট্রিটমেন্ট করবেন। তাহলে পেশেন্ট যদি অজ্ঞান হয়ে যায়, কনফিউশন থাকে, কনভালশন থাকে, প্রোস্ট্রেশন, জন্ডিস, এসিডোসিস, এআরডিএস থাকে, তাহলে সিভিয়ার ম্যালেরিয়ার মতো ট্রিটমেন্ট করবেন। ট্রিটমেন্ট কি? আইভি আর্টিসোনেট আর্টিমিথার দিলেন, এবং আইভি আর্টিসোনেট আর্টিমিথার পাশাপাশি কি করলেন, যদি এটা দান না দেওয়া যায় তাহলে আপনি কুইনিন দিলেন। ঠিক আছে, সাথে হচ্ছে প্রিমাকুইন একটা সিঙ্গেল ডোজ দিয়ে দিলেন। আর যদি দেখেন যে না, পেশেন্টের কোনো সিভিয়ারিটি সাইন নেই, তাহলে ট্রিটমেন্ট প্ল্যান হবে হচ্ছে এ, মানে রোগীকে মুখে খাওয়াবেন। কয়টা ট্যাবলেট খাওয়াবেন? 6টা ট্যাবলেট মুখে খাওয়াবেন। কয়দিনে খাওয়াবেন? 3 দিনে। সময়গুলো কি ছিল? 0, 8, তারপর 24, 36, তারপরে 48, আর হচ্ছে 60। তো এইভাবে মোটামুটি আমরা খাওয়াচ্ছি, এবং এখানেও মুখে আমরা প্রিমাকুইন ট্যাবলেট একটা দিচ্ছি। আর যদি আরডিটি তে ভাইভেক্স চলে আসে, তাহলে ভাইভেক্স ম্যালেরিয়া আমরা বুঝলাম, তাহলে ট্রিটমেন্ট প্ল্যান সি। সো ক্লোরোকুইন কয়দিন খাবে? তাহলে CQ3, আর হচ্ছে প্রিমাকুইন কতদিন? 14 দিন সে হচ্ছে খাবে।
ঠিক আছে। এবং CQ3 এর ডোজটা কি ছিল 4+4+2 বা 10 5 মিলিগ্রাম পার কেজি, এইভাবে করে সে খাচ্ছে। ঠিক আছে। আর যদি আপনার কাছে মনে হয় যে না এটা নেগেটিভ, RDT শুরুতেই নেগেটিভ চলে আসছে, তাহলে আপনি দেখেন যে তার অন্য কোনো জ্বর আছে কিনা, দরকার আবার একটু RDT করেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু ম্যানেজ করার চেষ্টা করবেন। ওকে, সো আর এখানে আমার কাছে মনে হয় যে কিছু দরকার নাই। সো ট্রিটমেন্ট প্ল্যান এই কথাগুলো আমরা বলে দিয়েছি। সো ট্রিটমেন্ট সো এখানে আবার তারা একটা সামারি করেছে আর কি, যে RT ইউনিট এবং এর অপোজিট ট্রিটমেন্ট গুলো কি কি হতে পারে সেই জিনিসটা একটু সামারি করে দেখিয়েছে, আর কিছুই না। ওকে, তো আমার কাছে মনে হয় যে মোটামুটি আমরা ম্যালেরিয়ার ট্রিটমেন্টের যে রিভাইজড যে গাইডলাইন, সেই গাইডলাইনটা কিন্তু আপনাদেরকে আলোচনা করে দিলাম। আর এখানে নতুন বই থেকে আপনাদেরকে যদি ম্যালেরিয়া কিছু পড়াতে হবে কিনা একটু দেখে নেই দাঁড়ান। হুম। তো আমার মনে হয় যে প্যাথোফিজিওলজি আসলে খুব একটা দরকার নাই। প্যাথোফিজিওলজি আসলে কেন কি হচ্ছে এগুলা আপনারা ধরেন প্যাথোফিজিওলজি পড়ে আর কি কি করবেন। আচ্ছা, এখানে একটু প্যাথোফিজিওলজি ভালো করে ব্যাখ্যা করছে। আনকনসিয়াসনেস এর কিছু কিছু পুর প্রগনোস্টিক কিছু ইন্ডিকেটরের কথাবার্তা বলেছে, যে কি কি পুর প্রগনোস্টিক ইন্ডিকেটর। হুম। আচ্ছা, ঠিক আছে, আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা করে দিই তাহলে এখানে এই জিনিসটা, এই পয়েন্টগুলো একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, সিভিয়ার ম্যালেরিয়ার প্যাথোফিজিওলজিটা একটু ব্যাখ্যা করে দিই, ঠিক আছে। সো দাঁড়ান আমি একটা পেজ অ্যাড করি। ওকে, তো সিভিয়ার ম্যালেরিয়ার যদি বলা হয় যে প্যাথোফিজিওলজিটা যদি ব্যাখ্যা করেন, তাহলে এখানে বলা হয়েছে যে কোন কোন ফ্যাক্টর, হ্যাঁ, ফ্যাক্টরস এফেক্টিং দ্য সিভিয়ারিটি, এটা আগে বলি। ফ্যাক্টরস এফেক্টিং দ্য সিভিয়ারিটি অফ দ্য ম্যালেরিয়া, হ্যাঁ। সো এটা একটু আমরা দেখি। ফ্যাক্টরস এফেক্টিং সিভিয়ারিটি। আচ্ছা, তাহলে কোন কোন কন্ডিশন থাকলে একটা মানুষের অবস্থা খারাপ হতে পারে। তাহলে এক নাম্বার কথা হচ্ছে স্পিসিস, তাই না? স্পিসিস যদি বজ্জাতটা হয়, তার মানে যদি প্লাজমোডিয়াম ফেলসিপারাম হয়, তাহলে এই মানুষটা খারাপ হবে। দুই নাম্বার হচ্ছে যাকে আক্রমণ করতেছে তার ইমিউনিটির কি অবস্থা, কারণ সে যদি নিজেই কাইট হয়ে বসে থাকে, মানে তার যদি মনে করেন যে সে যদি বাচ্চা হয়, হ্যাঁ, সো বাচ্চা মানুষের তো ডেফিনেটলি সমস্যা হবেই, ইয়াং চিলড্রেন। আবার যদি ধরেন যে কোনো অ্যাডাল্ট পার্সন, হ্যাঁ, সো এখানে আমরা মনে রাখতে পারি চাইল্ড। দুই নম্বর হচ্ছে অ্যাডাল্ট পার্সন, যে অ্যাডাল্ট পার্সনের ফর দ্য ফার্স্ট টাইম ইনফেকশন হচ্ছে, ফার্স্ট টাইম ইনফেকশন, তারও কিন্তু ইনফেকশনটা একটু প্রচন্ড ভাবে হতে পারে, কারণ সে তো আগে থেকে না, আহ, তার কোনো সময় সেন্সিটাইজড হয় নাই। এরপর হচ্ছে প্রেগনেন্ট উইমেন যারা আছে, প্রেগনেন্ট উইমেনদের এটা হতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি যদি ইফেক্টিভ ম্যালেরিয়াল ড্রাগ ইউজ করতে না পারেন, ঠিক আছে। সো এটা একটা ব্যাপার। সো আপনি ইফেক্টিভ ইফেক্টিভ অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, সো আপনি যদি এটা ব্যবহার না করতে পারেন তখন রোগীটা খারাপ হয়ে যাবে। এরপরে হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্স কতটুকু পরিমাণে আছে, ড্রাগ রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে রোগীটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে যদি কোনো সিকেল সেল অ্যানিমিয়ার মতো কন্ডিশন থাকে, বা জেনেটিক্যালি ইনহেরিটেড যদি কোনো কন্ডিশন থাকে, তাহলে এই মানুষটার সিভিয়ার ম্যালেরিয়া হওয়ার চান্স বেশি, ঠিক আছে। ওকে, সো এই কয়েকটা কথা মোটামুটি আমরা বুঝলাম। এখন আসেন যে সো মাইল্ড এইসব ম্যালেরিয়া গুলো তো আমরা জানি। আচ্ছা, সো সিভিয়ার একটা মানুষের ম্যালেরিয়াটা কেন সিভিয়ার হচ্ছে এটা একটু বলার চেষ্টা করি। হ্যাঁ, তো সিভিয়ার ম্যালেরিয়ার কিছু মেকানিজম, সিভিয়ার ম্যালেরিয়াতে যে সাইড এফেক্ট গুলো হচ্ছে এগুলো কিছু বলে রাখি, হয়তো বা সামনে পাবেন। আচ্ছা, তো প্রথমে তারা বলছে যে সিভিয়ার ম্যালেরিয়ার এই সমস্ত কিছু হওয়ার পেছনে একটা জিনিস দায়ী, সেটা হচ্ছে সাইটোকাইন। তাহলে এটা আমি একদম ক্লাসের শুরুতে আপনাদেরকে বলেছি, যখন ইনফ্লামেশন হয় তখন আমাদের অনেক সাইটোকাইন স্টর্ম হয়। তো এই ক্ষেত্রে আমরা কি কি সাইটোকাইন আমরা দেখেছি যে ধরুন টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের মতো কিছু সাইটোকাইন আছে, বিভিন্ন রকমের ইন্টারলিউকিন আমরা পাই, হ্যাঁ, ইন্টারলিউকিন আমরা পাই। তাহলে বলেছে যে যাদের আসলে ম্যালেরিয়াটা খারাপ হয় তাদের এইরকম ইন্টারলিউকিন 1 থেকে শুরু করে আদার যে সাইটোকাইন গুলো, এই সাইটোকাইন গুলো অতিরিক্ত পরিমাণে সিক্রেশন হয়, হ্যাঁ, যেটা আসলে কোনোভাবে ম্যানেজ করা যায় না। তো এটা একটা ব্যাপার। দুই নাম্বার কথা হচ্ছে
সিকোয়েস্ট্রেশন, 2 নম্বর কথা হচ্ছে কি সিকোয়েস্ট্রেশন। তাহলে সিকোয়েস্ট্রেশনে কি হয়, সিকোয়েস্ট্রেশন এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো সিকোয়েস্ট্রেশনে বলছে যে এই যে ফেলসিপ্যারাম যে ম্যালেরিয়া, ফেলসিপ্যারাম ম্যালেরিয়াতে ক্ষেত্রে কিন্তু এটা একটা খুবই কনসিস্টেন্ট প্যাথোলজিক্যাল ফিচার। সিকোয়েস্ট্রেশনকে বলা হয় যে এটা ফেলসিপ্যারাম ম্যালেরিয়াতে, এটা এসবিআই আসার মতো কোশ্চেন, ফেলসিপ্যারাম ম্যালেরিয়াতে এটা হচ্ছে কি, ফেলসিপ্যারাম ম্যালেরিয়াতে এটা হচ্ছে একটা কনসিস্টেন্ট প্যাথোলজিক্যাল ফিচার, কনসিস্টেন্ট প্যাথোলজিক্যাল ফিচার, ঠিক আছে। ওকে, এরপরে এরপরে আপনি যদি দেখেন যে এই এই সিকোয়েস্ট্রেশন থেকে আসলে কি হচ্ছে, তাহলে ধরেন এটা আমি যদি একটা ব্লাড ভেসেলের কথা চিন্তা করি, ধরেন এটা হচ্ছে একটা ব্লাড ভেসেল। হ্যাঁ, তো আমি যদি বলি যে এই ব্লাড ভেসেলে আমাদের আরবিসি গুলো এখানে সিকোয়েস্ট্রেশন হয়ে আটকায় গেছে, সো আটকায় যাওয়ার কারণে কি হচ্ছে, তাহলে যখন আপনার ব্লাড ভেসেলটা সিকোয়েস্টেড হয়ে যাবে, সো সিকোয়েস্ট্রেশন হওয়ার কারণে কি হবে, ডিক্রিজ ব্লাড ফ্লো, তাই না? কারণ ব্লাড ভেসেল আপনার আটকে গেছে। সো ব্লাড ফ্লো যখন হচ্ছে, সো ব্লাড ফ্লো যখন এখানে যেতে পারতেছে না, ব্লাড ফ্লো যখন এখানে হচ্ছে না, তখন এটা রেজাল্টটা কি হবে, সো এই রেজাল্টটা হবে, এটা এটা নির্ভর করে যে আসলে কোন জায়গায় হচ্ছে, তাই কিনা? সো যখন যে এটা যদি আপনার ব্লাড ফ্লো যদি ব্রেইনে হয়, ধরেন এই এই যদি ব্লাড ফ্লোটা, এটা যদি আমি এরিয়ার কথা চিন্তা করি, যদি এটা ব্রেইনে হয়, সো ব্রেইনে হইলে ডেফিনেটলি তার এখানে ব্রেইনে বিভিন্ন রকম ইস্কিমিক ব্রেইন ইনজুরি শুরু হয়ে যাবে, কারণ অলরেডি ব্রেইনের ভেসেল ব্লক। সো এরকম ইস্কিমিক ব্রেইন ইনজুরি শুরু হয়ে যাবে, সো এটা একটা সমস্যা। এবং যে সিকোয়েস্টেড যে প্যারাসাইট গুলা তারা কি করবে, তারা হচ্ছে ওইখানে বসে বসে আরো খারাপ কাজ করবে। হ্যাঁ, তো একদিকে তারা ব্লকেজ করতেছে, এখন এই যে এখানে থাকা যে সিকোয়েস্টেড প্যারাসাইট, এই সিকোয়েস্টেড প্যারাসাইট গুলা কি করবে, সিকোয়েস্টেড প্যারাসাইট গুলো তখন বসে আছে চুপচাপ করে, তাহলে সিকোয়েস্টেড প্যারাসাইট তারা এখানে, তারা হচ্ছে হাইলি মেটাবলিক্যালি অ্যাক্টিভ, এবং তারা অল গ্লুকোজকে ইউজ করে ফেলবে, ঠিক আছে। সো তারা হচ্ছে মেটাবলিক্যালি অ্যাক্টিভ, মেটাবলিক্যালি অ্যাক্টিভ, সো ইউজেস গ্লুকোজ। সো যখন গ্লুকোজ ইউজ করে ফেলতেছে, তখন আবার কি হচ্ছে, হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাচ্ছে। এবং এই এই হাইপোগ্লাইসিমিয়া থেকে কিন্তু আবার আপনার, যখন আপনার হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে, তখনও কিন্তু আপনার ব্রেইন ইনজুরি হতে পারে, তাই না? সো ব্রেইন ইনজুরি এখানে আমরা দুইটা মেকানিজম আমরা পাচ্ছি, একটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া থেকে ব্রেইন ইনজুরি, এবং হচ্ছে ইস্কেমিয়া থেকে ব্রেইন ইনজুরি। এবং এই যে প্যারাসাইট অলসো প্রডিউসেস ওয়েস্ট ম্যাটার। হ্যাঁ, সো এই যে প্যারাসাইট গুলো তারা আরো কাজ করবে, তারা কি করবে, তারা এখানে আমি যদি বলি, সো প্যারাসাইট গুলো কি করবে, তারা কিছু ওয়েস্ট প্রোডাক্ট রিলিজ করবে। সো ওয়েস্ট প্রোডাক্ট রিলিজ করার কারণে কি হবে, সো লোকালি কিছু ইনফ্লামেশন হবে, লোকাল টিস্যুতে লোকালি কিছু ইনফ্লামেশন তারা করবে। সো লোকালি যখন কোনো ইনফ্লামেশন করবে, সো ডেফিনেটলি সে যে অর্গানে যাবে, ওই অর্গানে পার্টিকুলার অর্গানটা কি হবে, ড্যামেজ হবে, স্বাভাবিক কথা। সো পার্টিকুলার অর্গান ড্যামেজ, তো তারা লাংসে করলে লাংসে হবে, হ্যাঁ, তারা ব্রেইনে করলে ব্রেইনের কিছু অংশ ড্যামেজ হবে, সো পার্টিকুলার অর্গানটাকে আমরা এখানে ড্যামেজ হিসেবে পাবো। So এইটা একটা সমস্যা। সো এটা মানে বেশ ভালো রকম একটা ইফেক্ট ফেলতে পারে। এবং একটা প্যারাসাইট সেলের সমস্যা হচ্ছে কি, যে প্যারাসাইট যে সেলগুলো আছে, এই প্যারাসাইট সেলগুলা হচ্ছে, বদমাশ গুলা হচ্ছে আরো আরো প্যারাসাইট সেলকে ডাক দেয়। হ্যাঁ, আরো আরো প্যারাসাইট সেলকে ডাক দেয়। সো এতে করে যে জিনিসটা হয়, সো তারা কি করে, দে অ্যাট্রাক্ট আনপ্যারাসাইটাইজড আরবিসি। সো তারা যখন এরকম আরবিসি গুলোকে যখন অ্যাট্রাক্ট করে আরো বেশি, তখন এরা চলে আসে এখানে। এবং এরা যখন চলে আসে, so এতে করে যে জিনিসটা হয়, আরো 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 অনেক অনেক আরবিসির গায়ে এসে একদম গোলাপ ফুলের মতো এরকম করে যুক্ত হয়, ঠিক আছে। তো এতে করে যে জিনিসটা হয় আরো বেশি ব্লকেজ তারা ফর্মেশন করে। তো একবার একটা ব্লকেজ তো হইলে, ব্লকেজ হওয়ার পরে তারা সেই ব্লকেজটাকে কি করে, তারা আরো বাড়িয়ে দেয়। তো এতে করে কিন্তু আসলে পেশেন্ট গুলো আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে। এবং শুধু তাই না, দেখা গেছে যে আপনার এই এই জিনিসগুলো আমাদের ব্রেইনে, হ্যাঁ, যখন তারা এই যে লোকালি কিছু ইনফ্লামেশন করে, সো লোকালি কিছু ইনফ্লামেশন থেকে দেখা যায় কি আমাদের লোকালি ভেসোডাইলেশন হয় ডেফিনেটলি। ইনফ্লামেশন যেহেতু করবে, সো কিছু লোকালি ভেসোডাইলেশন হবে। ওকে, সো এই যে লোকালি যখন ভেসোডাইলেশন হচ্ছে, তখন এই লোকালি ভেসোডাইলেশন হলে ওই জায়গাতে কিছু ব্লাড সাপ্লাই বেড়ে যায়। এবং ব্লাড সাপ্লাই তো আসলে বাড়ে না, ব্যাপারটা যেটা হয় যে এখানে থার্ড স্পেসিং হয়। মনে করেন যে এখানে এন্ডোথেলিয়াম যেটা ছিল, এন্ডোথেলিয়াম গ্যাপ গুলো বেড়ে যায়, তো আসলে ফ্লুইড লিকিং হয়। এবং এই লোকালি ভেসোডাইলেশন এন্ড
এন্ডোথেলিয়াল গ্যাপ, এন্ডোথেলিয়াল গেপিং এর কারণে এখান দিয়ে ফ্লুইড লিকেজ হয়। সো এই যে ফ্লুইড লিকেজ হচ্ছে, এই যে ফ্লুইড লিকেজ হচ্ছে, এই ফ্লুইড লিকেজ থেকে আমরা পরের পয়েন্টটা পাবো, দেখবেন ফ্লুইড লিকেজ। এই ফ্লুইড লিকেজ থেকে পরবর্তীতে যে কন্ডিশনটা পাওয়া যায় সেটা হচ্ছে সেরেব্রাল ইডেমা। ঠিক আছে, সেরেব্রাল ইডেমা। তাহলে একটা পেশেন্টের ম্যালেরিয়া হলে কিন্তু সেরেব্রাল ইডেমাও হতে পারে, সেরেব্রাল ইডেমা হতে পারে। আর পাশাপাশি আমরা আরো কি বলেছি, আরো হচ্ছে বলেছি যে পেশেন্টগুলো বিভিন্ন রকম ভাবে কি থাকে, এনিমিয়া থাকতে পারে। এনিমিয়া কেন হয়? এনিমিয়া হওয়ার কয়েকটা কারণ। এক নম্বর হচ্ছে প্যারাসাইট থাকে, সো প্যারাসাইট রিলেটেড ইনজুরি। সো প্যারাসাইট সরাসরি এটাকে ইনজুরি করতে পারে। দুই নাম্বার হচ্ছে স্প্লিনিক ক্লিয়ারেন্স, কারণ স্প্লিন যখন দেখবে আরে প্যারাসাইটের মধ্যে ঢুকে বসে আছে, মার বেটারে, তাহলে স্প্লিন এটাকে নষ্ট করে ফেলে। এবং তিন নাম্বার হচ্ছে এরা কি করে, বোন মেরোতে গিয়ে এফেক্ট ফেলে। হ্যাঁ, সো এর আরেকটা কারণ হচ্ছে ইনএফেক্টিভ ইরিথ্রোপয়েসিস, ইনএফেক্টিভ ইরিথ্রোপয়েসিস। ওকে, সো আমরা কিন্তু একটা মানুষের এনিমিয়া কেন হচ্ছে এই ব্যাপারটাও কিন্তু ব্যাখ্যা করে ফেললাম। ঠিক আছে, সো এই হচ্ছে কয়েকটা এনিমিয়ার কারণ। তাহলে দেখেন এই যে আমরা সিভিয়ার ডেঙ্গুতে যে জিনিসগুলো বলেছি সবগুলো কিন্তু আপনাদেরকে আলোচনা করলাম। এবং যেহেতু ইনএফেক্টিভ ইরিথ্রোপয়েসিস হচ্ছে, পাশাপাশি কিন্তু এইখানে কিছুটা কোয়াগুলেশন অ্যাবনরমালিটি আমরা পেয়ে থাকি। হ্যাঁ, সো পেশেন্টের কোয়াগুলেশন অ্যাবনরমালিটি পাওয়া যেতে পারে। সো কোয়াগুলেশন অ্যাবনরমালিটি। ওকে, এরপরে আপনি যদি আসেন যে আমরা বললাম যে এই পেশেন্টগুলোর কি হয়, এই পেশেন্টগুলোর পালমোনারি ইডেমা হয়। সো পালমোনারি ইডেমা হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। পালমোনারি ইডেমা হওয়ার পিছনে কারণ হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে যেমন বললাম লোকাল ইনফ্লামেশন। সো লোকাল ইনফ্লামেশন থেকে পালমোনারি ইডেমা হতে পারে। দুই নম্বর হচ্ছে আমাদের এখানে কি হয়, যে ইনক্রিজড পালমোনারি ক্যাপিলারি পারমিয়াবিলিটি, পালমোনারি ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেড়ে যায় ইনফ্লামেশন থেকে। সো এই সমস্ত কারণে এটা হয়। আচ্ছা, আর হচ্ছে আমরা যদি আসি যে রেনাল ফেলিওর। ঠিক আছে, সো এখানে একিউট পেশেন্টগুলোর কি হইতে পারে, একিউট রেনাল ফেলিওর হইতে পারে, একিউট রেনাল ফেলিওর। সো একিউট রেনাল ফেলিওরের ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা হবে যে কি, আমাদের রেনাল ব্লাড ফ্লো কমে যায়। সো রেনাল ব্লাড ফ্লো কমে গিয়ে হচ্ছে একেআই হয়। এবং এটা যখন অনেকক্ষণ ধরে পারসিস্ট করে, একেআই থেকে অনেক সময় এটিএন হতে পারে। এটিএন মানে কি, একিউট টিবিউলার নেক্রোসিস, একিউট টিবিউলার নেক্রোসিস সহ ডেভেলপ করতে পারে মানুষগুলো। তো চিন্তা করেন, হ্যাঁ, কত বাজে বাজে অবস্থার সৃষ্টি হতে পারে। হ্যাঁ, ওকে, এটা গেল। দেন আপনার হাইপোগ্লাইসেমিয়ার কথা তো বললামই, কেন একটা পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হয়। আচ্ছা, আর এসিডোসিস, হ্যাঁ, এসিডোসিসের ব্যাপারটা একটু বলি। এসিডোসিসের ব্যাপারটা হচ্ছে যে এটা এর ব্যাখ্যাটা একটু দেই, গুরুত্বপূর্ণ ব্যাপার। এসিডোসিস কেন হয়, এখানে বলছে যে এই পেশেন্ট গুলো অনেক সময় আমাদের বডিতে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, ল্যাকটিক অ্যাসিড, কিটো অ্যাসিড এরকমের পরিমাণ বেড়ে যায়। হ্যাঁ, সো এটা কেন বাড়তেছে, সব প্রথম কথা হচ্ছে পেশেন্টের ল্যাকটিক অ্যাসিড এবং হচ্ছে কিটো অ্যাসিড, এরকম বিভিন্ন রকম অ্যাসিড বাড়ে। সো একটা মেটাবলিক আমরা ডিঅ্যারেঞ্জমেন্ট আমরা পাচ্ছি। সো এই মেটাবলিক ডিঅ্যারেঞ্জমেন্ট আমরা পাচ্ছি, এবং এই কারণে বলা হয় দ্য প্লাজমা কনসেন্ট্রেশন অফ বাইকার্বনেট এন্ড ল্যাকটেট আর বেস্ট বায়োকেমিক্যাল প্রগনোস্টিক ফ্যাক্টর ফর ডেথ। ঠিক আছে, সো কি বলা হয় যে বাইকার্বনেট এন্ড টেট, বাইকার্বনেট এন্ড ল্যাকটেট আর বেস্ট বায়োকেমিক্যাল প্রগনোস্টিক ফ্যাক্টরস। ওকে, সো এটা সাধারণত হতে পারে। আচ্ছা, এখন এটা আসলে কেন হচ্ছে, এটা এটা কয়েকটা কথা। ল্যাকটিক অ্যাসিড কেন হচ্ছে, এটা বাড়তেছে কেন, এক নম্বর হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, যে বললাম যে ব্লকেজ হয়ে যাচ্ছে। সো ব্লকেজ হওয়ার কারণে সব জায়গায় অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে, কারণ অক্সিজেন তো যেতেই পারতেছে না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এখানে আপনার আমাদের কিডনি তো, হ্যাঁ, কিডনি কাজ করতে পারতেছে না। হ্যাঁ, সো দুই নম্বর কারণ হচ্ছে একেআই। একেআই যেহেতু হচ্ছে, সো আমাদের অ্যাসিড ক্লিয়ারেন্স কম হচ্ছে, কারণ আমরা জানি যে কিডনি, আমরা ইউরিনের মাধ্যমে অনেক অ্যাসিড আমরা বের করে দিই, কিন্তু যেহেতু কিডনিতেই ব্লাড পাঠাতে পারছি না, সো আমাদের কি হচ্ছে, অ্যাসিড ক্লিয়ারেন্স কম হচ্ছে। ওকে, এবং তিন নম্বর হচ্ছে আমাদের কি হচ্ছে, এখানে হাইপোভলিমিয়া, থার্ড স্পেসে ফ্লুইড কমে যাওয়ার কারণে, ফ্লুইড সব চলে গেছে তো থার্ড স্পেসে, সো আমাদের ব্লাড ভেসেলে ফ্লুইড কম, সো হাইপোভলিমিয়ার কারণে এটা হচ্ছে। সো এই তিনটা কথা আমরা মনে রাখবো যে এই তিনটা মেকানিজমে এসিডোসিস হচ্ছে। এবং
এই এসিডোসিস থেকে কিন্তু একটা পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করতে পারে। কেন রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করতে পারে? কারণ এসিডোসিস যখন হয় এটা আমাদের পেরিফেরাল কেমোরিসেপ্টরকে ট্রিগার করে, সেখান থেকে কিন্তু একটা পেশেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করতে পারে। তাহলে একটা পেশেন্টের কখন কখন কি হবে রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করে, এই জিনিসগুলো কিন্তু আমরা সবগুলো আলোচনা করে দিলাম। সো আমার মনে হয় যে আপনাদের মেইন জিনিসগুলা আমরা বলার চেষ্টা করেছি, এখানে আর কিছু লাগবে না। ওকে, আর আপনাদেরকে দেখি আর কি কিছু বলা যায় কিনা। সো আমাদের রিভাইজ গাইডলাইন থেকেও আমরা সবকিছু আলোচনা করেছি। আচ্ছা, আমরা একটু ছোট্ট করে আরডিটি টেস্টের সম্পর্কে একটু বলে দিই। হ্যাঁ, 2-3 মিনিট একটা আরডিটি টেস্ট সম্পর্কে বলি, কারণ স্যার হয়তো বা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আরডিটি টেস্ট সম্পর্কে বলতে। আরডিটি টেস্ট আসলে কি? সো আরডিটি, হ্যাঁ, আরডিটি এটা মানে আসলে কি? আরডিটি মানে হচ্ছে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। আরডিটি মানে হচ্ছে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। ওকে, সো আমরা মেইন ফর্মটা তো বুঝলাম। এখন আসেন তাহলে আরডিটি দিয়ে আমরা কি করি। আরডিটি দিয়ে আমরা কি করি? তাহলে আরডিটি তে আমরা একটা যন্ত্র নেই। যন্ত্রটা হচ্ছে ধরেন এরকম, এটা একটা যন্ত্র টাইপের। হ্যাঁ, হ্যাঁ, দুঃখিত। ওকে, সো এটা হচ্ছে একটা যন্ত্র। এইখানে একটা ছোট্ট একটা ঘর থাকে, এরকম গোল একটা অংশ থাকে, আর একটা অংশ থাকে। হ্যাঁ, এখানে দুইটা মনে করেন যে দাগ দেওয়া থাকে। ওকে, সো এই হচ্ছে অংশ। আচ্ছা, তাহলে এখানে আমরা কি কি করি, এর প্রথম কথা আমি বুঝাই। তো প্রথম কথা হচ্ছে যে আমরা এইখানে আমরা রক্ত নিব। এই জায়গাটাতে আমরা কি করব? এই জায়গাটাতে হচ্ছে আমরা পেশেন্টকে এইখান থেকে আমরা পেশেন্টের ব্লাড দিব। সো এখানে আমরা কি দিই? ব্লাড দিই। তাহলে ধরেন একটা পেশেন্টের আঙ্গুল, আপনি এটা ধরেন পেশেন্টের আঙ্গুল, আঙ্গুল ফোটা করলে, তাহলে ফোটা ফোটা করে ব্লাড আপনি ওই জায়গাটাতে ব্লাড দিলেন, এই গোল লাল জায়গাটাতে। আচ্ছা, গোল লাল জায়গাটায় ব্লাড দেওয়ার পরে সব মোটামুটি 6 ড্রপের মতো ব্লাড দিবেন। সো ব্লাড দেওয়ার পরে আপনি কি করবেন? বাফার অ্যাড করবেন। ব্লাড দিবেন আর হচ্ছে আপনি বাফার অ্যাড করবেন। হ্যাঁ, সো এখন দুঃখিত, আমি একটু ভুল বলেছি। এটা আসলে এই জায়গায় না, ব্লাডটা আমরা দিব হচ্ছে বরঞ্চ এই জায়গায়। হ্যাঁ, ঠিক আছে। So, আমরা এইখানে আসলে ব্লাডটা দিব। হ্যাঁ, এই এই পয়েন্টটাতে, বক্সটাতে হচ্ছে আমরা ব্লাড দিব। আর এই যে জায়গাটা ছিল, এইখানে আমরা দিব হচ্ছে এই পেশেন্টটার একটা কাছে একটা স্যাম্পলের মতো একটা জিনিস দেওয়া থাকবে। হ্যাঁ, বা হচ্ছে রিএজেন্টটা দেওয়া থাকবে। আমরা মূলত রিএজেন্টটা, হ্যাঁ, রিএজেন্টটা বাফারটা আমরা এখানে দিব। সো বাফার বা হচ্ছে আপনি মনে রাখতে পারেন রিএজেন্ট, এটা হচ্ছে আমরা এ পয়েন্টে দিব। সো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে মনে করেন বি পয়েন্ট। তাহলে আমি কি শিখলাম? আমরা শিখলাম যে পেশেন্টটাকে আমরা কি করলাম, একটা একটা জায়গায় ব্লাড দিলাম, আর একটা জায়গায় আমরা বাফার দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে কিছু মান লেখা আছে, ঠিক আছে? আমাদের এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে, তাহলে এখন দেখেন মেকানিজমটা আসলে কি। মেকানিজমটা হচ্ছে এটার আপনি 3 রকম রেজাল্ট পেতে পারেন। যে এই ঘরটাতে দেখতে পারেন যে আপনার একটা জায়গায় দেখবেন যে লেখা থাকবে সি, একটা জায়গায় দেখবেন লেখা থাকবে হচ্ছে পি এফ, একটা জায়গায় লেখা থাকবে পিভি। হুম, আচ্ছা, এখন আপনি দেখতে পারেন যে আপনার সি বরাবর দাগটা জ্বলে উঠছে, পিএফ আর পিভি কিছু জ্বলে নাই। আবার এরকম হতে পারে যে আপনার ধরেন পিএফ বরাবর দাগটা জ্বলে উঠছে, হ্যাঁ, আবার হচ্ছে আপনার সি বরাবর দাগটা জ্বলে উঠছে। আবার আপনি দেখতে পারেন যে এখানে কোনো দাগই জ্বলে নাই, কোনো দাগই জ্বলে নাই। ঠিক আছে, এটার মানে আসলে কি? মানে হচ্ছে ধরেন যখন আপনি বুঝতে পারবেন যে খালি সি দাগটা জ্বলে উঠেছে, সি দাগ বরাবর লাইন দেখা যাচ্ছে, বাকি লাইনগুলো এরকম পাতলাই আছে, হ্যাঁ, এই লাইনগুলোর কালার কোনো চেঞ্জ হয় না, তখন আপনি বুঝবেন যে আপনি যে বাফার দিয়েছেন, বাফার দেওয়ার কারণে কন্ট্রোলের কালারটা চেঞ্জ হয়েছে। কারণ বাফার মানে কি, এটা ইচ্ছা করে এরকম দেওয়া হয়েছে যেন এটা কন্ট্রোলটাকে ঠিক করে। ঠিক আছে, তো আপনি এইখানে ব্লাড দিচ্ছেন, এখানে বাফার দিচ্ছেন, একটু একটু যখন নাড়াচাড়া করাবেন বাফারটা এটার সাথে গিয়ে মিক্স হবে, মিক্স হয়ে গিয়ে ওই জায়গাতে কালার চেঞ্জ করবে। এখন আপনার কন্ট্রোলের কারণে বাফার যেহেতু দিচ্ছেন, অলরেডি সিটা নর্মালি কালার হওয়ার কথা। এটা যদি থাকে তার মানে পেশেন্ট হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, পেশেন্ট নেগেটিভ, পেশেন্টের কোনো সমস্যাই নাই। এটা যদি থাকে, তাহলে যদি কন্ট্রোল পজিটিভ হয় এবং হচ্ছে আপনার পিএফ প্লাজমোডিয়াম ফেলসিপারাম যদি পজিটিভ হয়, তার মানে কি? তার মানে কন্ট্রোল পজিটিভ, মানে যেহেতু বাফার দিচ্ছেন সো কন্ট্রোল পজিটিভ। আর পিএফ পজিটিভ কেন হলো? মানে আপনার রক্তে পিএফ মানে প্লাজমোডিয়াম ফেলসিপারাম আছে। তাহলে ডায়াগনোসিস কি হবে? ডায়াগনোসিস হচ্ছে এই মানুষের ফেলসিপারাম, ফেলসিপারাম ম্যালেরিয়া। ওকে,
আচ্ছা, তাহলে একটা মানুষের ধরেন কোনো দিকে দাগ আসলো না, তাহলে ঘটনা কি হইলো? যার আসলে কোনো দিকে দাগ আসলো না তার ঘটনা হয়েছে কি, তার বাফারটাই এই পর্যন্ত যায় নাই। মানে এই মানুষটার পদ্ধতি ভুল হয়েছে, কারণ বাফারটা রক্তের সাথে মিক্স করে এখানে যাওয়ার কথা। হয়তো বা সে এটাকে এইদিকে কাজ করে রাখছে, ডান পাশে কাজ করে রাখছে, হয়তো বাফারটা এখানে যায় নাই। তার মানে এইটাকে আমরা বলবো হচ্ছে এরর। হ্যাঁ, এটাকে আমি বলবো কি, এটা হচ্ছে এরর হয়েছে, আমাদের রেজাল্ট ভুল হয়েছে। তাহলে এখানে এরকম একটা হবে। তাহলে যদি এবার আপনারা ভাবেন তো, ধরেন একটা পেশেন্টকে যদি আমি যদি দেখি যে এখানে কন্ট্রোল বরাবর দাগ আর হচ্ছে পিভি বরাবর দাগ, তাহলে আমি ডায়াগনোসিস কি হবে এই পেশেন্টটার? কন্ট্রোল বরাবর দাগ মানে ঠিক আছে, আমার এক্সামিনেশন ঠিক হয়েছে। আর পিভি বরাবর দাগ পজিটিভ মানে এই রোগের কি কি ডায়াগনোসিস? প্লাজমোডিয়াম ভিভেক্স দিয়ে তার ম্যালেরিয়া হয়েছে, ঠিক আছে। তো এইভাবে আমরা আরডিটি টেস্টের মাধ্যমে আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারি। হ্যাঁ, এবং বলা হয় যে মোটামুটি আরডিটি টেস্টের মাধ্যমে আপনি বেশ ভালোই এটা আপনার স্পেসিফিসিটি সেন্সিটিভিটি অ্যারাউন্ড 90%, ঠিক আছে। সো স্পেসিফিসিটি স্পেসিফিসিটি সেন্সিটিভিটি সেন্সিটিভিটি নিয়ারলি 90%-এর মতো। সো আপনার কিন্তু এটা কিন্তু একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে। হ্যাঁ, এবং এত করে সুবিধা হচ্ছে যেটা, যে আমরা কিন্তু বর্তমানে দুইটাকেই আলাদা করতে পারছি, তাই না? যে প্লাজমোডিয়াম ফেলসিপারাম, প্লাজমোডিয়াম ভিভেক্স, হ্যাঁ, কোনটা কিভাবে আমরা আহ, চিনতে পারবো, এটা কিন্তু খুব সহজে আমরা এটা দিয়ে বুঝতে পারছি। তো আমার মনে হয় যে এটা আমরা করতে পারি। এটা খুবই সহজ একটা টেস্ট, এবং মানে যে কোনো জায়গাতেই চাইলে কিন্তু আপনি আসলে করতে পারবেন, ঠিক আছে। ওকে, সো আমার মনে হয় যে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ইম্পর্টেন্ট জিনিসগুলো বলেছি। আর একটা জিনিস আপনাদেরকে পরীক্ষাতে দিতে পারে, সেটা হচ্ছে ট্রু ফলস বা কুইজে দিতে পারে, যে থিক ফিল্ম এবং হচ্ছে থিন ফিল্মের কাজ কি। থিক ফিল্ম এবং হচ্ছে থিন ফিল্ম, এই কোনটা কি কাজ করে, এই কনফিউশন অনেকের মধ্যে থেকে যায়। তো থিক ফিল্ম, তো থিক ফিল্মের কাজ কি? থিক ফিল্মের কাজ হচ্ছে যে যদি প্যারাসাইট, এটা হচ্ছে টু ডিটেক্ট প্যারাসাইট, টু ডিটেক্ট প্যারাসাইট। আপনার প্যারাসাইট কাউন্ট যদি খুবই ল থাকে, ইভেন ইফ ভেরি লো, ইভেন ইফ ভেরি লো, আপনার প্যারাসাইট কাউন্ট যদি অনেক কমও থাকে, তাহলে আপনি যদি প্যারাসাইট ডিটেক্ট করতে চান, আপনার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে থিক ফিল্ম করা। আপনার সবচেয়ে বেস্ট উপায় কি? আপনার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে থিক ফিল্ম করা। আর যদি আপনার মনে হয় যে না, আপনি আসলে প্যারাসাইট ডিটেক্ট করতে চাচ্ছেন না, আপনি অথবা অন্য কিছু চাচ্ছেন, তাহলে আপনি যদি আরো চান যে না, প্যারাসাইট আপনি পেয়ে গেছেন, কিন্তু আপনি চান যে আরো ভালো করে এটা আসলে কোন প্রজাতিটাকে, প্লাজমোডিয়াম ফেলসিপারাম নাকি প্লাজমোডিয়াম ভিভেক্স, এটাকে আপনি বুঝতে চান, তখন আপনাকে যে কাজটা করতে হবে, এটাকে আপনার থিন ফিল্ম করতে হবে। থিন ফিল্ম কি করে? থিন ফিল্ম হচ্ছে থিক ফিল্মটাকে ভেঙে একদম আলাদা করে পরীক্ষা করে। তো এটা আমরা কেন করি? টু ডিটেক্ট টু ডিটেক্ট স্পেসিস এন্ড স্টেজ আইডেন্টিফিকেশন, টু ডিটেক্ট স্পিসিস এন্ড স্টেজ আইডেন্টিফিকেশন। ওকে, সো এটা যদি আমরা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই মানুষটার কি হয়েছে। মানুষটা হচ্ছে কোন ধরনের ফেলসিপারাম, ফেলসিপারাম ম্যালেরিয়া নাকি ভেইভেক্স ম্যালেরিয়া, ঠিক আছে। সো এটা কিন্তু আমরা বুঝতে পারবো। ওকে, সো যখনই আপনি দেখবেন যে একটা মানুষের প্যারাসাইটেমিয়া অনেক বেশি, প্যারাসাইটেমিয়া অনেক হাই, হ্যাঁ, যখন আপনি দেখবেন যে একটা মানুষের হয়তো বা কি পিগমেন্ট লেডেন নিউট্রোফিল পাওয়া যাচ্ছে, পিগমেন্ট পিগমেন্ট লেইডেন নিউট্রোফিল, নিউট্রোফিলের মধ্যে পিগমেন্ট পাওয়া যাচ্ছে। সো এগুলো আসলে ইন্ডিকেট করে যে রোগটা অবস্থা খারাপ আছে। হ্যাঁ, এগুলো পুর প্রগনোস্টিক ফিচার। অথবা আপনি যদি দেখেন যে ট্রফোজয়েড সাইজন্ট এগুলো আছে, ট্রফোজয়েড সাইজন্ট এইসব আছে, তাহলে আপনি বুঝবেন যে এগুলো হচ্ছে পুর প্রগনোস্টিক ফিচার। ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা মনে হয় যে এই ব্যাপারগুলোকে ক্লিয়ার করতে পেরেছি আপনাদের কাছে। আর এখানে আর কিছু বলতে চাচ্ছি না, এমনিতে অনেক অনেক কিছু পড়ায় ফেলছি। তো ঠিক আছে, আজকে আমরা তাহলে এখানে ইনশাল্লাহ শেষ করে দিই। সবাই ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।